হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে বিজ্ঞানের 8টা চ্যাপ্টার অলরেডি শেষ। হাফ ইয়ারলিতে আমাদের হচ্ছে 7টা শেষ। এখন হচ্ছে ভাইয়া তোমাদের জন্য ফাইনালের জন্য অলরেডি একটা নিয়ে নিয়েছি, চ্যাপ্টার 10 যেটা। এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 9 শুরু করব। আমাদের চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে বর্তনী ও চলবিদ্যুৎ। ঠিক আছে, মানে হচ্ছে এই যে বাসার যে ইলেকট্রিসিটি, বাসাবাড়ির যে ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে সকেট বা বর্তনী, যেই একটা পথ আছে ইলেকট্রিসিটি চলার পথ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বিশদ আলোচনা। ঠিক আছে, তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। আবার চ্যাপ্টারটার নাম একটু দেখে নেই, বর্তনী ও চলবিদ্যুৎ। ঠিক আছে, সবগুলো ক্লাস তোমরা কই পেয়ে যাবে? তোমরা হচ্ছে রেদওয়ানস মেথড, আলাদা একটা মানে দুইটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, একটা হচ্ছে রেদওয়ান হোসেনের, রেদওয়ান হোসেন নাম, একটা হচ্ছে রেদওয়ানস মেথড ইউটিউব চ্যানেল। তোমরা হচ্ছে ইউটিউবে গিয়ে রেদওয়ানস মেথড ক্লাস 8 সায়েন্স ক্লিক করলেই, মানে সার্চ করলে হচ্ছে তোমরা যেই চ্যাপ্টারগুলো ছিল ওগুলো পেয়ে যাবা। অলরেডি যে ক্লাসগুলো হয়েছে ওগুলো পেয়ে যাবা, নতুনগুলো হচ্ছে নতুন করে আপলোড হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। বর্তনী ও চলবিদ্যুৎ। পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। পরমাণু নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন গুলো থাকে। আমরা জানি কি একটা পরমাণুতে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে ঘিরে চারপাশে থাকে কি? ইলেকট্রন। ইলেকট্রন। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে। কি কি জিনিস থাকে? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, এবং এই দুইটাকে ঘিরে চারপাশে ঘুরে কে ইলেকট্রন গুলো। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 6 অলরেডি পড়ে আসছি, তো আমরা এটা জানি। আচ্ছা, চ্যাপ্টার 6 এর ভিডিও কই পাবা? আবার বলতেছি, ইউটিউবে গিয়ে সার্চ দিবা। ঠিক আছে, দেখো আমি একটু লিখে দেই। ইউটিউবে যাবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে পাইতে পারো। ইউটিউবে গিয়ে সার্চ দিবা কি? রেদওয়ানস মেথড ক্লাস 8, এটা লিখে যদি সার্চ দাও, সার্চ দিলে হচ্ছে কি আমাদের ভিডিওগুলো, ক্লাস 8 এর যে ভিডিওগুলো, ওগুলো সব পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা দেখো, পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বিস্তার আছে। কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। কিছু কিছু পদার্থের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এরা কারা? এরা কারা? কিছু কিছু পদার্থ যারা নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে, এরা হচ্ছে কারা? একটু দেখে নিই আমরা। ধরো সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি রকম? 2 8 1, তাই না? এটাকে যদি আমরা একটু স্ট্রাকচার করে লিখি তাহলে কি হয়? সোডিয়াম হচ্ছে, এটা ধরো সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আচ্ছা, প্রথম শক্তি স্তরে একটা, দুইটা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তৃতীয় শক্তি স্তর, এখানে ধরো একটা ইলেকট্রন। এই যে দেখো 2 8 1, ইলেকট্রন বিন্যাসের সাথে মিলছে। মিলছে। আচ্ছা, এখানে কি বলছে? এই যে বাইরের যে শক্তি স্তর, একদম সর্ববহিস্থ, মানে একদম সবার শেষে যে শক্তি স্তর আছে, সেই শক্তি স্তরের যে ইলেকট্রনটা, তার সাথে এই সোডিয়ামের যে নিউক্লিয়াস, তার আকর্ষণটা খুবই দুর্বল আকর্ষণ। দুর্বল আকর্ষণ কেন? কারণ হচ্ছে একদম ইজি ভাবে আমরা চুম্বকের এক্সাম্পল দিয়ে যদি একটু বুঝতে চাই, তোমার একটা চুম্বক এদিকে, আরেকটা চুম্বক এদিকে, এইটার সাথে এটা আকর্ষণ করবে নাকি আরেকটা চুম্বক ধরে এদিকে, কোনটা বেশি আকর্ষণ করবে? অবশ্যই এই দুইটা হচ্ছে একে অপরকে বেশি আকর্ষণ করবে। এটা আকর্ষণ করবে কিন্তু অনেক দুর্বল ভাবে, অনেক দুর্বল ভাবে। ঠিক আছে, তার সেম ভাবে যে পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রন গুলো আছে, নিউক্লিয়াস নিজে কি পজিটিভ চার্জ যুক্ত? কেন? প্রোটন হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস একদম নিরপেক্ষ, নিউক্লিয়াসে কোনো চার্জ নেই। প্রোটনের বা আমাদের নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ আছে, সেটা কি হয়? সেটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলোকে নেগেটিভ চার্জ, সেটাকে আকর্ষণ করে। তো কাছাকাছি যেগুলো, সেগুলোকে বেশি বলে আকর্ষণ করে, কিন্তু একদম বাইরে যেটা, সেটাকে দুর্বল বলে আকর্ষণ করে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে। স্তরকে নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এই সকল পদার্থে ইলেকট্রনগুলো সহজে চলাচল করতে পারে এবং এদেরকে পরিবাহী বলে। তাহলে এই যে যাদের ইলেকট্রনগুলো, যাদের সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আকৃষ্ট থাকে, তারা কি করে? এই যে এক বা একাধিক যে ইলেকট্রনগুলো আছে, সেগুলোকে ছেড়ে দেয়, অথবা সেগুলোকে অন্য কেউ গ্রহণ করে ফেলে। সেগুলোকে ছেড়ে দেয়, সেগুলোকে অন্য কেউ গ্রহণ করে ফেলে। এই যে ছেড়ে দেয় বা গ্রহণ করে, এদের মাধ্যমে কি ইলেকট্রন আদান প্রদান হইতেছে। এই ইলেকট্রন আদান প্রদান হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি কি? পরিবাহী বলতেছি। যে এই সকল পদার্থ ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে। এই ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যায়, তার মানে ইলেকট্রনের চলাচল হয়। এদেরকে আমরা কি বলি? পরিবাহী বলি। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ প্রবাহ বলে। ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলতেছি? বিদ্যুৎ প্রবাহ বলতেছি। ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলবো? বিদ্যুৎ প্রবাহ বলবো।
পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ, পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে তাকে বৈদ্যুতিক বর্তনী বলে। আচ্ছা, পরিবাহী পদার্থের আমরা একটু পরে বর্তনী জিনিসটা কি সেটা আমরা দেখবো, আমরা নিজেরা বর্তনী ক্রিয়েট করব, ঠিক আছে? কিন্তু আগে একটু এখানে সংজ্ঞাটা একটু দেখেন। এই যে পরিবাহী পদার্থের একটা আবদ্ধ পথ মানে একটা বদ্ধ, খোলা না, খোলা অবস্থা না, একটা বদ্ধ অবস্থা যেখানে ইলেকট্রন কি চলাচল করে তাকে আমরা কি বলতেছি? বর্তনী বলতেছি। যেখানে ইলেকট্রন চলাচল করে তাকে আমরা কি বলতেছি? বর্তনী বলতেছি। এই বর্তনীতে তড়িৎতন্ত্র এবং তড়িৎ যন্ত্র হবে। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপকরণ সমূহ মূলত দুই ভাবে সংযুক্ত করা যায়, শ্রেণী সমান্তরাল, শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং তড়িৎ উপাদানগুলোকে মূলত দুই ভাবে সংযুক্ত করা যায়। এই বর্তনীতে, এই যে বর্তনী বললাম, আমরা যে বর্তনী সাজাবো দুই ভাবে সংযুক্ত করা যায়। একটা হচ্ছে কি দুই ভাবে সংযুক্ত করা, একটা কি শ্রেণী, একটা হচ্ছে আমার কি সমান্তরাল। একটা হচ্ছে শ্রেণী সংযোগ, একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। কোনটা কি সংযোগ আমরা একটু পরেই যখন আমরা পড়বো, এটা তো চ্যাপ্টারের শুরু মাত্র, একটু পরে যখন আমরা পার্ট ওয়াইজ আগাবো তখন হচ্ছে সেগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। পরের স্লাইডে যাই আমরা। দেখো, তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহ। আচ্ছা, একদম ইজি ভাবে আমরা একটু আগে দেখে নিই। আচ্ছা, ধরো এই দুটো হচ্ছে দুটো পরমাণু, দুটা বস্তু, আলাদা বস্তু, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে সংজ্ঞাটা একটু দেখি। দেখো, যখন দুটি ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, এইটা একটা ধাতব বস্তু, এটা একটা ধাতব বস্তু, এই দুটা ভিন্ন ধাতব বস্তু, দুটা সেম না, দুটা ভিন্ন ধাতব বস্তু। একটাকে ধরি এ বস্তু, একটাকে ধরলাম আমি বি বস্তু। দুইটা ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন একটি ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব বস্তুর দিকে প্রবাহিত হবে কিনা তা নির্ভর করে ধাতব বস্তুটির একটি বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপর, যাকে আমরা বৈদ্যুতিক বিভব বলি, যাকে আমরা কি বলি? বৈদ্যুতিক বিভব বলি। আবার দেখো যে যখন দুটি ধাতব বস্তুকে একটা তার দ্বারা সংযুক্ত করা হবে, তখন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধান সমূহ বা ইলেকট্রন সমূহ অন্য ধাতব বস্তু, এক ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধান বা ইলেকট্রন সমূহ অন্য ধাতব বস্তুতে প্রবাহিত হবে কিনা সেটা কিসের উপর নির্ভর করতেছে? সেটা নির্ভর করতেছে একটা বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপর, একটা বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপর, যাকে আমরা কি বলতেছি? যাকে আমরা বলতেছি তড়িৎ বিভব। তড়িৎ বিভব জিনিসটা কি? দেখো, আমাদের এইগুলো তাহলে দুইটা ধাতব বস্তু, তার মানে এগুলো একটা পরমাণু ধরলাম। আচ্ছা, তো পরমাণুর মধ্যে কি থাকে? প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। এখন কোন পরমাণু কোন পরমাণুতে যখন প্রোটনের সংখ্যা বেশি হয়ে যায় তখন সে কি হয়? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়, তাই না? তখন সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়। আর কিছু নেগেটিভ চার্জে, যার মধ্যে প্রোটনের সংখ্যা কমে যায়, মানে সেই শুধু ইলেকট্রন গ্রহণ করতে থাকে, তখন সে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়। একদম ইজি ভাবে, কেউ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কোন একটা পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়। কোন একটা পরমাণু যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়। এইগুলো কেন কি হয় চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8 অনেক ভালো, চ্যাপ্টার 6 এ মেবি, হ্যাঁ চ্যাপ্টার 6 অনেক ভালো করে পড়ানো হয়েছে, ঠিক আছে? সবাই চ্যাপ্টার 6টা দেখবা, তাহলে যদি একদমই না বুঝো চ্যাপ্টার 6টা দেখে নিবা। আমাদের এই যে বললাম কিভাবে চার্জ দিবা ওইভাবে পেয়ে যাবা, ওকে? আচ্ছা, এখন দেখো এখানে বলছে না তড়িৎ বিভব, বৈদ্যুতিক বিভব বা তড়িৎ বিভব, বিদ্যুৎ বা তড়িৎ একই জিনিস তো, তাই না? বৈদ্যুতিক বিভব বলে নির্ভর করতেছে কিসের উপর? এই যে ধরো আমরা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আমাদের যেই বস্তুটা থাকে, ধাতব বস্তুটা থাকে, তার বিভবটা হচ্ছে অনেক উচ্চ বিভব হয়। পজিটিভ চার্জ যুক্ত যে বস্তুটা থাকে তার বিভবটা হচ্ছে উচ্চ বিভব হয়, এবং নেগেটিভ চার্জ যুক্ত যে বস্তুটা থাকে সেটা হচ্ছে নিম্ন বিভবের হয়। এখন নেগেটিভ চার্জ থেকে বলছেন ইলেকট্রনের আদান প্রদান হবে। নেগেটিভ চার্জ মানে কি? তার মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি। পজিটিভ চার্জ মানে কি? তার মধ্যে প্রোটনের পরিমাণ বেশি। বলছে ইলেকট্রনের আদান প্রদান হবে, তার মানে কি নেগেটিভ চার্জ থেকে অবশ্যই, মানে এখান থেকে এখানে তড়িৎ ইলেকট্রন যাবে, তাই না? নেগেটিভ চার্জ বলতে অবশ্যই তাহলে কি এখান থেকে বি থেকে ইলেকট্রন এতে আসবে, তার মানে ইলেকট্রনের প্রবাহটা হবে এই দিকে। এটা কি ইলেকট্রন এর প্রবাহ দিক।
দেখো কথাটা আবার কি বলছে আমরা একটু দেখি, যে ইলেকট্রনের ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব দিকে প্রবাহিত হবে কিনা তা নির্ভর করতেছে বস্তু দুটির একটি বৈদ্যুতিক অবস্থার উপর, যাকে বৈদ্যুতিক বিভব বলে। বৈদ্যুতিক বিভব বলে। আচ্ছা, এখন এই যে উচ্চ বিভব বললাম, নিম্ন বিভব বললাম, ঋণাত্মক চার্জ দেখে সে হচ্ছে নিম্ন বিভব, তার মধ্যে পজিটিভ চার্জের সংখ্যা বেশি দেখে সে হচ্ছে উচ্চ বিভব। আচ্ছা, তাহলে এই বস্তুটার বিভব যদি আমি ধরি ভি এ এবং এই বস্তুটার বিভব যদি ধরি ভি বি, তাহলে দুইটা বস্তুর বৈদ্যুতিক বিভব কি? এই বস্তুটার বিভব হচ্ছে ভিএ, এই বস্তুটার বিভব হচ্ছে ভিবি। এখন ইলেকট্রন বি থেকে এ তে আসবে কিনা সেটা নির্ভর করতেছে ওই যে বৈদ্যুতিক বিভব বলতে। এখন শুধুমাত্র বৈদ্যুতিক বিভব না, এটা আমরা দেখবো একটু পরে দেখবো যে বিভব পার্থক্যের উপর নির্ভর করতেছে। দেখো, ইলেকট্রনের এই প্রবাহের জন্য দুটি ধাতব বস্তুর মধ্যে বিভবের পার্থক্য থাকা আবশ্যক। বিভবের পার্থক্য থাকা আবশ্যক। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তু দুটির মধ্যে বিভবের পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের এই প্রবাহ চলে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের এই প্রবাহ চলতে থাকে। আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ। আধানের প্রবাহকে আমরা বলি কি? তড়িৎ প্রবাহ বলি। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা দাঁড়াও একটু পরে স্লাইডেও যাই। তড়িৎ বিভব, আচ্ছা এটা পরে। এখন জিনিসটা আগে বুঝো, বলছে তড়িৎ বিভব। তাহলে এই একটা ধাতব বস্তু, এই একটা ধাতব বস্তু, এই বস্তুটার বিভব হচ্ছে মানে এই বস্তুটার মধ্যে ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি, এই জন্য এটা নিম্ন বিভব, এবং এই বস্তুটার মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি, এই জন্য বস্তুটা হচ্ছে উচ্চ বিভব। এখন তড়িৎ ইলেকট্রনের প্রবাহ বি থেকে মানে ঋণাত্মক বস্তু থেকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে। এখন পার্থক্য বলতে সোজা বাংলা ভাষায় কি বোঝায়? পার্থক্য বলতে বোঝায় হচ্ছে বিয়োগ। তার মানে কি? বিভব ভি ইজ ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত ভি এ মাইনাস ভিবি, এটাকে বলতেছি আমরা বিভব পার্থক্য। ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হবে, মাথায় রাখবা, তড়িতের প্রবাহ বা কারেন্ট প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে। ইলেকট্রনের প্রবাহ যেই দিক বরাবর হবে, বিদ্যুতের প্রবাহ তার বিপরীত দিক হবে। আবার বলি, ইলেকট্রনের প্রবাহ যেই দিক বরাবর হবে, বিদ্যুতের প্রবাহ তার বিপরীত দিক হবে। তাহলে এমসিকিউতে যদি আসে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর বিদ্যুতের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয় বা তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ওকে, এইটুকু আশা করি সবাই বোঝা গেছে। আচ্ছা, এখন বলছে তড়িৎ বিভবের উপর নির্ভর করে যে বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা। তড়িৎ বিভবের উপর নির্ভর করে বলতে বোঝাইছে বিভব পার্থক্যের উপর নির্ভর করে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা তড়িৎ বস্তুর উপর, ধাতব বস্তুর উপর বিভবের পার্থক্য থাকবে, মানে দুইজনের বিভব যতক্ষণ পর্যন্ত সমান হবে না ততক্ষণ পর্যন্ত কি তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে। যখনই তাদের মধ্যে বিভবের পার্থক্যটা সমান হয়ে যাবে, মানে কি এই ভিএ ইকুয়াল টু ভিবি হলেই আর কি ইলেকট্রনের প্রবাহ হবে না। ভি ইজ ইকুয়াল টু ভিবি যখনই হবে তখন কি তার মধ্যে আর তড়িৎ প্রবাহিত বা ইলেকট্রনের প্রবাহ হবে না। আসে না কেন? আচ্ছা দেখো, এরপর ভিএ গেল, ভিবি গেল। আচ্ছা, তাহলে দেখলাম কি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হয়, তড়িতের প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এই যে তড়িতের প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, এটাকে বলতেছি, এটার একক আছে একটা, এটাকে বলতেছি আমরা অ্যাম্পিয়ার। মানে কোন একটা কারেন্ট, বা ধরো আমাদের বাসা বাড়িতে যদি কারেন্ট বলে যে তোমার বাসা বাড়িতে কত কারেন্ট প্রবাহ, আমরা বলি 10 এ, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা এই জিনিসটা সামনে দেখবো। দেখো, তড়িৎ প্রবাহ কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে, দেখো প্রস্থচ্ছেদ বলতে কি বোঝানো হয়েছে? পরিবাহী কারা? পরিবাহী জিনিসটা কি? যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হয়, যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হয়, এগুলো কারা? এগুলো হচ্ছে তার, এই যে অ্যালুমিনিয়ামের তার, নাইলনের তার, নাইলন বলবো না তো, কপারের তার, ঠিক আছে, অথবা আরো অনেক ধরনের এই যে ইলেকট্রিক তার যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো, এগুলো পরিবাহী। আচ্ছা, কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদ কথাটা বলছে না, প্রস্থচ্ছেদ কথাটা বলছে, দেখো তার কি রকম? তার তো দেখতে এরকম না,
মানে আরো চিকন হয় কিন্তু আমি একটু মোটা করে আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে তার। এখন তারের এই মাথাটুকু দেখো, এটাকে এরকম যদি আমি সামনে করে আঁকি তাহলে এরকম দেখায় না, তাহলে এটা একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে, এটা একটা ব্যাসার্ধ আছে, তাহলে এটার ক্ষেত্রফলটা হইতে কি হতে পারে, পাই আর স্কয়ার, ঠিক আছে, সিলিন্ডার আকৃতির, সেজন্য পাই আর স্কয়ার হতে পারে। আচ্ছা, তাহলে এই যে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে, এক সেকেন্ডে, একক সময় বলতে এক সেকেন্ডে কোন পরিবাহী কোন তারের যে কোনো প্রস্থচ্ছেদ, মানে যে কোনো তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ আধান বলতে কি, এই যে ইলেকট্রন প্রবাহিত হয়, তাই হলো তড়িৎ প্রবাহ। যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে আমরা কি, আধান বা ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলতেছি, তড়িৎ প্রবাহিত বলতেছি। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। এই যে একটু আগে বলে আসলাম যে আমাদের ইলেকট্রন প্রবাহটা কোত্থেকে হইতেছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, তার বিপরীত দিকে, মানে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আচ্ছা, প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। আবার বলি, প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। আচ্ছা, তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ইংলিশে হচ্ছে শুধুমাত্র লেখার সময় আমরা শুধু এ দিয়ে প্রকাশ করি, শুধুমাত্র এ দিয়ে প্রকাশ করি, এটা মাথায় রাখতে হবে। একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা দেখো, তড়িৎ প্রবাহকে আমরা ইংরেজিতে হচ্ছে আই দিয়ে প্রকাশ করি। তড়িৎ প্রবাহকে ইংরেজিতে কি দিয়ে প্রকাশ করি, আই। কারণ আমরা একটু পরে ম্যাথ করব, কি একটা ছোট্ট একটা ম্যাথ আছে তোমাদের ওহমের সূত্রে একটা ম্যাথ আছে, শুধু ওই ম্যাথটাই পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এটার জন্য আমরা তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি। তড়িৎ বিভব, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এখন দেখো, এই যে তড়িৎ বিভব কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা পাইছি। তাহলে দেখো, আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা একটু এখান থেকে বুঝি। অন্য কালার দিয়ে দিই। দেখো, অসীম দূরত্ব থেকে, বললাম এখানে এই পাশে পুরোটা অসীম, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধান মানে কি, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান বলছে না, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক বলতে 1 কুলম, বা চার্জ হচ্ছে তার 1, আধান বলতে আধানের একক হচ্ছে কুলম, ঠিক আছে। একটু সবগুলো একটু শিখে রাখো, জেনে রাখা ভালো। কুলম্ব, বা আমরা এটাকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করি, সি, 1 কুলম। আধানের একক হচ্ছে 1 কুলম, ঠিক আছে। আচ্ছা, তো অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক চার্জকে বলছে না, 1 কুলম আধান বা চার্জকে, 1 কুলম ধনাত্মক আধান বা চার্জকে, একক ধনাত্মক আধান বা চার্জকে, তার মানে পজিটিভ চার্জকে। দেখো, পজিটিভ চার্জকে আনতে বলছে। শুধু এটা মাথায় রাখো, আমরা একদম ইজি ছোটবেলা থেকে দেখে আসছি কি, পজিটিভ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, তাই না। আচ্ছা, তাহলে অসীম দূরত্ব থেকে যখন আমি 1 কুলম ধনাত্মক আধানকে, এই যে তড়িৎ ক্ষেত্রে 1 কুলম ধনাত্মক আধানকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনবে। এই যে আধানযুক্ত বস্তু, এটা হ্যাঁ অবশ্যই আধানযুক্ত বস্তু, পজিটিভ আধান আছে, পজিটিভ আধানের মধ্যে আমি একটা পজিটিভ আধান আনতেছি, কি করবে, বিকর্ষণ করবে, কিন্তু আমার এখানে আনতেই হবে। এই জন্য এখানে এই বরাবর বিপরীত দিকে একটা কাজ হবে, এই বরাবর আমি 1 কুলম ধনাত্মক আধানকে আনতেছি, এখান থেকে একটা বিপরীত দিকে সে কাজ করবে। এই যে কাজটা করতেছে, এই কাজটার নামই হচ্ছে কি, বিভব। গতিশীল করে কোন আধানযুক্ত চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে, আমরা যে পরিমাণ কাজ করতেছি, দেখো এই যে বিকর্ষণ করতেছে, কিন্তু আমার কি করা লাগবে, এই 1 কুলমকে আমার এখানে বসানোই লাগবে। তো এই জন্য যে পরিমাণ কাজ করতে হইতেছে, এটা বিকর্ষণ করতেছে বারবার, কিন্তু আমি বারবার ঠেলে দিতেছি, এই জায়গাটা আমার এটা বসাইতেই হবে। এই জন্য যে পরিমাণ কাজ হইতেছে সেটাকে আমরা বলতেছি কি, ওই বিন্দুর তড়িৎ বিভব, তাকে আমরা কি বলতেছি, ওই বস্তুর তড়িৎ বিভব। আচ্ছা, তাহলে তড়িৎ বিভব সংজ্ঞাটা আশা করি সবাই বুঝতে পারছো, উদাহরণ দিয়ে বুঝাইলাম ভাইয়া। তারপরে দেখো, তড়িৎ বিভব পার্থক্য, আমরা অলরেডি বিভব পার্থক্যটা দেখে আসছি, কেন বিভব পার্থক্যের কারণে হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এখন দেখি যে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো ওই দুটি বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। 1 কুলম ধনাত্মক আধানকে, এই যে দেখো ইলেকট্রনের প্রবাহ আর তড়িৎ প্রবাহ কেন বিপরীত দিকে, সেটা হচ্ছে কথা। তুমি হচ্ছে দেখবা তড়িৎ প্রবাহ, আমরা যখন একটু পরে সার্কিট বানাবো আমরা দেখবো কি, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে সবসময় তড়িৎ প্রবাহ শুরু হয়, এবং নেগেটিভ প্রান্তে এসে তড়িৎ ইলেকট্রন ওটা শেষ হয়।
তার মানে কি নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়, পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ বের হয়, একটার দিক আরেকটার বিপরীত দিকে, একটার দিক আরেকটার বিপরীত দিকে। এই জন্যই বলছে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সবেগে স্থানান্তর, তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে। এই যে ইলেকট্রন তো এদিকে আসতেছে, আমাদের বলছে কি একক ধনাত্মক আধান, তার মানে কি তড়িৎ প্রবাহ পজিটিভটা এদিক বরাবর যাইতেছে, যে পজিটিভ আধানকে এখান থেকে ওইখানে নিতে যে পরিমাণ সমবেগে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। সম্পন্ন কাজের পরিমাণ কি ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হতে পারে, হতে কোনো কাজও সম্পন্ন, পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হতে কোনো কাজও সম্পন্ন, তার মানে তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হবে না, ঠিক আছে, কোনো কাজও সম্পন্ন হবে, তড়িৎ প্রবাহিত হবে না, সাথে কোনো কাজও সম্পন্ন হবে না। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এই চিত্রটা আরেকবার দেখি, যে আমাদের দুইটা ধাতব বস্তু আছে, একটা ধাতব বস্তু পজিটিভ চার্জযুক্ত, একটা ধাতব বস্তু নেগেটিভ চার্জযুক্ত। যে নেগেটিভ চার্জযুক্ত সে নিম্ন বিভবের এবং যে পজিটিভ চার্জযুক্ত সে উচ্চ বিভবের। দেখো তোমাদের এখানে এইটুক পর্যন্ত আলোচনা আছে, তোমরা যখন 9-এ সায়েন্স নিবা তখন দেখবা যে চলতরিৎ নামে তোমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওইখানে আরো জিনিসগুলো ডিটেলসে পড়বা। এখন তোমাদের অত কিছু নাই, তা আমরা বইয়ে যেটুকু আছে আমরা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেছি। তারপর ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন তো এইখানে আছে তাই না, ইলেকট্রন তো আর এখান থেকে প্রবাহিত হবে না, এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, অবশ্যই এখান থেকে ইলেকট্রন আসবে না, অবশ্যই ইলেকট্রন এখান থেকে এখানে আসতে যাবে। তো ইলেকট্রন কখন আসতে যাবে, যখন এইখানের যে বিভব আছে, এই ধাতব বস্তুর যে বিভব এবং এই ধাতব বস্তুর যে বিভব, ওই দুইটা যতক্ষণ পর্যন্ত কি হবে পার্থক্য থাকবে, যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা ধাতব বস্তুর বিভব সমান না হবে ততক্ষণ পর্যন্ত, মানে একটা ন্যূনতম পার্থক্য থাকবে, বিভবের পার্থক্য, মানের পার্থক্য, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন বি থেকে এতে যেতে থাকবে এবং তড়িৎ প্রবাহ এ থেকে বিতে হইতে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি বলি ইলেকট্রনের প্রবাহ কোন দিকে, প্রবাহ বি থেকে এ এর দিকে এবং তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে। ওকে, আশা করি সবাই একটু বুঝতে পারছো। আচ্ছা, তাই তড়িৎ বিভব কি, তড়িৎ প্রবাহ কি, তড়িৎ বিভব পার্থক্য কি, সবগুলো আমরা দেখলাম। তারপরে যাই সংজ্ঞাগুলো। দেখো সংজ্ঞাগুলো কিন্তু নিজেদের মুখস্থ করার জিনিস, ঠিক আছে, সংজ্ঞাগুলো মুখস্থ করবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। সংজ্ঞাগুলো ক নাম্বারে বলো, খ নাম্বারে বলো, তারপর হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেনে বলো, যে কোনো জায়গায় কিন্তু সংজ্ঞাগুলো আসতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তড়িৎ প্রবাহ প্রধানত দুই প্রকার, তড়িৎ প্রবাহ প্রধানত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে একমুখী প্রবাহ, আর একটা হচ্ছে বা সমপ্রবাহ, একটা হচ্ছে পরিবর্তিত প্রবাহ, পরিবর্তী প্রবাহ। একমুখী প্রবাহ বা এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসি কারেন্ট। আচ্ছা, ডিসি বলতেছি, একমুখী প্রবাহ বা ডিসি, এবং পরিবর্তী প্রবাহ বা অল্টারিং কারেন্ট এটাকে বলতেছি আমরা এসি। এটাকে বলতেছি ডিরেক্ট কারেন্ট বা ডিসি, এটাকে বলতেছি অল্টারিং কারেন্ট বা এসি। মানে কি? পরিবর্তিত হয়, একটু পর পর চেঞ্জ হয়। তাই দেখি একমুখী বা ডিসি প্রবাহ কি এবং হচ্ছে আমাদের পরিবর্তী প্রবাহিত কি। একমুখী বা ডিসি প্রবাহ যখন সময়ের সাথে, সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে একমুখী প্রবাহ বলে। দেখো এই গ্রাফটা দেখো, এক্স অক্ষ বরাবর আমাদের টি চলে গেছে, ওয়াই অক্ষ বরাবর আই চলে গেছে। মানে কি সময় যত বাড়তেছে আমার তড়িৎ প্রবাহ একটা অক্ষ বরাবরই যাইতেছে, মানে কি কোনো দিক পরিবর্তন করতেছে না। সময় যত বাড়তেছে, সময় এক্স অক্ষ বরাবর ওই পাশে যাওয়া মানে কি বাড়তেছে। ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 অবস্থান, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8। ঠিক আছে, দেখো তার মানে কি এক্স অক্ষ বরাবর যত আমার সময় বাড়তেছে, এখানে বলছে কি সময় পরিবর্তনের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না। তড়িৎ প্রবাহ দেখো একটা দিকেই ফ্লো হইতেছে। এটা কি কোনো জিগজ্যাগ করছে বা অন্য দিকে চলে গেছে, এখান থেকে অন্য দিকে চলে গেছে, এরকম ঢেউ খাইছে না। সময় যত বাড়তেছে তড়িৎ প্রবাহ একটা দিকে প্রবাহিত হইতেছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহ বা সমপ্রবাহ। ঠিক আছে, ডিসি প্রবাহ, একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বলতেছি। আচ্ছা, তাহলে যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে একমুখী প্রবাহ বলে। যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহকে একমুখী প্রবাহ বলে। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে
একমুখী প্রবাহ পাওয়া যায়, এই দেখো উৎসগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোথা থেকে পাওয়া যায়? তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে একমুখী প্রবাহ পাওয়া যায়। আবার ডিসি জেনারেটরের সাহায্যে এক প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা সম্ভব। ঠিক আছে, তার মানে তড়িৎ একমুখী প্রবাহের এই যে উৎসগুলো দেখলাম, একমুখী প্রবাহটা কি সেটা আমরা দেখলাম, যে সময় যত আগাবে আমাদের তড়িৎ প্রবাহ কিন্তু একই দিকে প্রবাহিত হতে থাকবে, সেটা এইভাবে দিক চেঞ্জ করবে না, উপরে যাবে না বা নিচে যাবে না। ঠিক আছে, একই দিকে প্রবাহিত হতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি পরিবর্তিত প্রবাহ। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের বারবার পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলে। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলে। আবার বলি, যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, সেই প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলে। যদি সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয়, সেই প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলে। দেখি এখন, যদি দিক পরিবর্তনের মধ্যবর্তী সময় স্থির থাকে, তবে ওইদিকে এদিকে পর্যায়বৃত্ত প্রবাহ বা সাধারণভাবে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। এই যে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তিত প্রবাহ একই জিনিস। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। এই যে দেখো উৎসগুলো দেখো আগে, জেনারেটর বা ডায়নামো। পর্যায়বৃত্ত পরিবর্তিত প্রবাহের দিক পরিবর্তনের হার দেশভেদে বিভিন্ন হয়। পর্যায়বৃত্ত পরিবর্তিত প্রবাহের দিক মানে কি, কত দিক পরিবর্তন করে সেকেন্ড বা মিনিটে, সেটা হচ্ছে কি দেশভেদে বিভিন্ন হয়। বাংলাদেশে পর্যায়বৃত্ত পরিবর্তিত প্রবাহের প্রতি সেকেন্ডে 50 বার। প্রতি সেকেন্ডে কয়বার দিক পরিবর্তন করে বাংলাদেশে? 50 বার। আর যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার। এটা হচ্ছে ঘাট বার লেখছে, এটা হচ্ছে 60 বার হবে। ঠিক আছে, 60 বার দিক পরিবর্তন করে। আচ্ছা, তাহলে পর্যায়বৃত্ত প্রবাহটা একটু দেখি। আগেরটা দেখে আসছে কি, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ। এটাও সেম, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে দেখো, এই যে দেখো এটা কি দিক পরিবর্তন করতেছে না বারবার? একবার কি, একবার হচ্ছে উপরের দিকে, একবার এই যে নিচের দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে। তার মানে কি, যত আমার এক্স অক্ষ বরাবর সময় আগাইতেছে, এটা সেকেন্ডে সেকেন্ডে দিক পরিবর্তন করতেছে। যত আমার সময় আগাইতেছে, এটা কি সাথে সাথে দিক পরিবর্তন করতেছে। তাহলে এই ধরনের প্রবাহকে আমরা কি বলবো? এসি প্রবাহ বা অল্টারিং প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ বা হচ্ছে কি পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, তো সবাই এইটুকু বুঝতে পারছো যে আমাদের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ দুই রকমের, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে ডিসি প্রবাহ। ডিসি প্রবাহটা কি? ডিসি প্রবাহ হচ্ছে সময়ের সাথে তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে না, শেষ। এসি প্রবাহ কি? সময়ের সাথে তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে, এটা হচ্ছে এসি প্রবাহ। এটাকে আমরা একটা নাম বলতে পারি পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ। ঠিক আছে, আচ্ছা, বা পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখি তড়িৎ প্রবাহ গেল, এরপরে কি আছে দেখি। আচ্ছা, এরপর আছে হচ্ছে রোধ। আচ্ছা দেখো, রোধের আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। এই ধর আমার একটা পরিবাহী তার, এটা ধরো আমার হচ্ছে একটা কি পরিবাহী তার। আচ্ছা, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এটা একটা একটা পরিবাহী তার, এর মধ্যে দিয়ে কি প্রবাহিত হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, এখন ওই যে ইলেকট্রিক পোল গুলো আছে না, ওই যে খাম্বা বলি আমরা, ঠিক আছে, তো ওইটার মধ্যে দিয়ে হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, মানে ওইখান থেকে বিদ্যুৎ জেনারেট হয়, তারপর তারের মধ্যে দিয়ে বাসা বাড়িতে যায়, বিদ্যুৎ প্রবাহিত হবে। ভালো কথা। কাঠের মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয়? একটা কোয়েশ্চেন। কাঠ, আমাদের এই যে কাঠের টেবিল বা কাঠের যেই গিটার আছে সবগুলোই, এর মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? হবে না। কেন হবে না? কোশ্চেন হচ্ছে এইটা, যে কাঠের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত কেন হবে না? কারণ কাঠের রোধ বেশি। কেন? কারণ কাঠের রোধ বেশি। এই যে কাঠের রোধ বেশি, এটা রোধ জিনিসটা কি? এটাই হচ্ছে এখন কোশ্চেন, যে রোধ জিনিসটা কি ভাইয়া? রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের কারণে, পরিবাহী, আবার বলি রোধ কি? রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ততা পায়, বাধা পায়, বিদ্যুৎ চলাচল বাধা পায়। আবার বলি, রোধ হচ্ছে এমন একটা জিনিস, রোধ হচ্ছে এমন একটা ধর্ম, রোধ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম যার কারণে বিদ্যুৎ চলাচলে বাধা পায়, যার কারণে ওই যে যেই পথটাতে বিদ্যুৎ চলবে সেটা হচ্ছে কি বাধা পায়। এখন
যারা বিদ্যুৎ পরিবহন করে তাদের আমরা কি বলতেছি? তড়িৎ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী। যারা বিদ্যুৎ পরিবহন করে তাদের আমরা কি বলতেছি? বিদ্যুৎ পরিবাহী। সেম ভাবে যারা বিদ্যুৎ পরিবহন করে না তাদের আমরা বলতেছি অপরিবাহী বা ইনসুলেটর বলতেছি। আচ্ছা, এটা একটা তার। এখন কাঠের উদাহরণটা কেন বললাম? দেখো, কাঠের রোধ আছে, কাঠের রোধ হচ্ছে কাঠের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে দেয় না। কাঠকে যখন আমরা কি বলি, সেম ভাবে যদি আমরা লোহা বলি, লোহার মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। লোহা মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। কেন হয়? কারণ সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখি বা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, সেটার গঠন উপাদানটা দেখবো কি কাঠের উপাদান যেমন একদম পুরো, মানে কি প্রত্যেকটা জায়গায় একদম ফিল আপ কাঠের উপাদান দিয়ে, তার মধ্যে কোনো ইলেকট্রন যাওয়ার ব্যবস্থা নেই। ইলেকট্রনের কথা কেন বললাম? বিদ্যুৎ প্রবাহ মানে তো ইলেকট্রনের প্রবাহ, তাই না? তো সেম ভাবে কাঠকে যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখবো তখন আমরা দেখবো কাঠের উপাদানটা পুরো একদম মানে চারপাশে একদম কম্প্যাক্ট, মানে সেটার মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচলের কোনো রাস্তাই নাই। তো পুরো জায়গাটাকে সে রোধ দিয়ে বা ব্লক করে রাখছে, যার কারণে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সেম ভাবে আমরা যদি লোহা বা যে কোনো একটা পরিবাহীকে দেখতে চাই, বা এই যে অ্যালুমিনিয়ামের তার, কপারের তার, এগুলো যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, এই জিনিসগুলোতে কি দেখবো? যে এটাকে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে এগুলোর মধ্যে ইলেকট্রন চলাচলের রাস্তা আছে। তার মানে কি যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত আমরা মানে এটার সাথে বিদ্যুৎকে চালনা করবো বা কানেক্ট করব, তখন এর মধ্যে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হবে। কিন্তু এইগুলো তো কিছু উপাদান দিয়ে তৈরি। এই যে তার যেগুলো বা কাঠের কথাই বলতেছি না কেন, নিজস্ব উপাদান দিয়ে তৈরি, তাই না? এই যে নিজস্ব উপাদানের মধ্যে কি কিছু কিছু জিনিস আছে যারা এই তড়িৎ চলাচলের পথে বাধা দেয়। যেমন কাঠ পুরোটাই কাঠ দিয়ে কম্প্যাক্ট অবস্থায় থাকে, সেম ভাবে এই তারের মধ্যে তারের নিজস্ব কিছু উপাদান আছে, যে উপাদানগুলো এই খান দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলের সময় কিছুটা বাধা প্রদান করে। এটাকে আমরা বলতেছি কি? রোধ। এটাকে আমরা কি বলতেছি? রোধ বলতেছি। রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রোধকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। আর হচ্ছে রেজিস্ট্যান্স, ইংলিশে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি রোধ। রোধকে আবার বলি পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাপ্রাপ্ত হয়, তাকে আমরা বলতেছি কি? রোধ বা রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে এখানে দেখি কি বলছে। বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রন প্রবাহের জন্য। বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রন প্রবাহের জন্য। কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে ওই প্রবাহ শুরু হয়। আবার আমরা অলরেডি দেখে আসছি যে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ তড়িৎ প্রবাহিত হবে। যখনই বিভব পার্থক্য নাই হয়ে যাবে তখনই কি? বিদ্যুৎ প্রবাহিত হবে না বা তড়িৎ প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হবে না। কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে ওই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। দেখো, ইলেকট্রন আমরা বলে আসছি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। দেখছো, প্রমাণ পাইছো? ঠিক আছে, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অনুপ্রবাহে, এই যে ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে যায়, মানে কি যারা কারেন্ট ফ্লো করে, মানে যাদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তারাই তো পরিবাহী। আচ্ছা, ইলেকট্রনের স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর এই বাধাদানের ধর্ম হলো রোধ। পরিবাহীর এই বাধাদানের ধর্মকে আমরা কি বলতেছি? রোধ বলতেছি। তাহলে দেখছো ভাইয়ের সংজ্ঞার সাথে এটার কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সবাই আশা করি বুঝতে পারছো। মূলত পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে বিদ্যুৎ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাই হচ্ছে রোধ। তাহলে সংজ্ঞাটা লিখবা কিভাবে? পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা রোধ বলতেছি। পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা কি বলতেছি? রোধ বলতেছি। আচ্ছা, তারপর কোন পরিবাহীর মধ্যে দিয়ে, আচ্ছা এখন আমরা দেখো তিনটা জিনিস শিখছি। একটা কি শিখলাম? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ শিখছি। তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলছিলাম? আই দ্বারা প্রকাশ করি। এবং এটার একক কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, এরপর 2 নাম্বার তড়িৎ প্রবাহ। এরপর আমরা শিখছি কি? তড়িৎ বিভব, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ভি দ্বারা প্রকাশ করছি। বিভবের এককটা একটু জেনে রাখো। বিভবের একক হচ্ছে ভোল্ট। ভোল্টকেও ইংলিশে ভি লেখে শুধু, ঠিক আছে? VOLT বা ইংলিশে শুধু ভি আকারে লেখে। আচ্ছা, তারপর একটা যে জিনিস জানছি সেটা কি? রোধ বা রেজিস্ট্যান্স। আচ্ছা, এটাকে কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এটার একক, রোধের একক হচ্ছে, আমরা হচ্ছে টম এন্ড জেরি দেখছি না? টম এন্ড জেরিতে জেরির ঘরটা কেমন ছিল? জেরির ঘরটা এরকম ছিল না? এই যে চারপাশে এদিক দিয়ে হচ্ছে জেরি ঢুকতো দৌড়িয়ে দৌড়িয়ে, ঠিক আছে?
জেরি হচ্ছে এইদিকে টম দৌড়াইতো, আর এদিকে হচ্ছে জেরি দৌড়াইতো। ঠিক আছে, তাহলে জেরি হচ্ছে এই ঘরে ঢুকতো গিয়ে। আচ্ছা, তো এই যে জেরির ঘরটা, এটাই হচ্ছে রোধের একক। জেরির ঘর একক বলতে এটা হচ্ছে এভাবে লিখি আমরা। ঠিক আছে, এইটার এককটার নাম কি, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে OHM, অথবা বাংলা যদি লেখো ওহম। ঠিক আছে, OHM বাংলা যদি লেখো ওহম। আচ্ছা, এখন এই যে তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব এবং রোধ, এই তিনটা মিলিয়ে আমাদের বিজ্ঞানী ওহম একটা সূত্র দিছে, ওইটাকে বলি আমরা ওহমের সূত্র, যেই সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ। তাহলে আমরা এই তিনটা জিনিস যে শিখছি, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের কি একটা সূত্র নতুন করে আসছে, মানে একটা সূত্র আবিষ্কার করছে। সূত্রটাকে বলতেছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রটা কি সেটা আমরা দেখি। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কিনা তা নির্ভর করছে কি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এছাড়াও পরিবাহীর আকৃতি, উপাদান, এমনকি পরিবাহীর তাপমাত্রার উপরও তড়িৎ প্রবাহের মাত্রা নির্ভর করে। তার মানে তড়িৎ প্রবাহ হবে কিনা, কি কত প্রবাহ হবে, সে নির্ভর করতেছে কিসের উপর? যেগুলো কিন্তু বহুপদী সমাপ্তি সূচকে আসতে পারে এমসিকিউতে। কিসের উপর? পরিবাহীর আকৃতি, উপাদান, পরিবাহীর তাপমাত্রার উপর। আকৃতি, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করতেছে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, তাহলে ওহমের সূত্রটা কি দেখো। ওহমের সূত্রটা কি? তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, টেম্পারেচার। ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। আবার দেখো সূত্রটা কিন্তু মুখস্থ, সূত্রটা মুখস্থ। আবার বলি, তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান মানে কি আই এর মান পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। তার মানে সম্পর্কটা এরকম, কোন তাপমাত্রা স্থির থাকলে টি যখন স্থির, তখন কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, একটু সুন্দর করে লিখি, দেখো আই সমানুপাতিক, ভাইয়া সমানুপাতিক চিহ্নটা কেন জানি হয় না। সমানুপাতিক ভি। আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, ভি হচ্ছে আমাদের কি বিভব। তড়িৎ প্রবাহিত হবে কিনা সেটা নির্ভর করতেছে বিভবের উপর। এই সমানুপাতিক চিহ্ন দ্বারা বোঝায় কি একটা বাড়লে আরেকটা বাড়বে, মানে কি সমানুপাতিক চিহ্নের মানে সমানুপাতিক চিহ্নের দ্বারা যে দুইটা আমাদের কি কম্পোনেন্ট যুক্ত, সেটা বোঝায় হচ্ছে কি একটা বাড়লে আরেকটা বাড়বে। এখন সমানুপাতিক চিহ্নের ডান পাশে যে জিনিসটা থাকে, সমানুপাতিক চিহ্নের ডান পাশে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট একক, মানে ইন্ডিপেন্ডেন্ট মান, মানে কি স্বাধীন। মানে কি যখনই আমাদের ভি বাড়বে, যখনই আমাদের ভি হচ্ছে কি বাড়বে, তখনই আমাদের আই বাড়বে। এরকম কোনো শর্ত নেই আই বাড়লে ভি বাড়বে। ভি এবং আই এর সমানুপাতিক শর্তটা এরকম, যখনই আমাদের ভি এর মান বাড়বে বা বিভব বাড়বে, তখনই আমাদের তড়িৎ প্রবাহ বাড়বে। যখনই আমাদের বিভব বাড়বে, তখনই আমাদের তড়িৎ প্রবাহ বাড়বে। আবার বলি, যখনই আমাদের বিভব বাড়বে বা বিভব পার্থক্য বাড়বে, তখনই আমাদের কি তড়িৎ প্রবাহ বাড়বে। বিভব পার্থক্য বাড়া মানে তড়িৎ প্রবাহ বাড়া। কেন? কারণ তারা একে অপরের সাথে সমানুপাতিক সম্পর্কে দ্বারা যুক্ত। এবং ডান পাশে আমরা ইন্ডিপেন্ডেন্টটাকে কেন লিখি? কারণ এইটা বাড়লেই হচ্ছে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এমন কোনো শর্ত নেই। ঠিক আছে, আচ্ছা। তো ওহমের সূত্রের কমপ্লিট রূপটা হচ্ছে, কমপ্লিট রূপ এখানে দেয় নাই। আবার তাহলে দেখো, এখান থেকে ওহমের সূত্র থেকে আমরা পাইছি একটা সূত্র যে I ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটাকে আমরা বলতেছি কি ওহমের সূত্র, এটাকে আমরা বলতেছি কি ওহমের সূত্র। দেখো এখানে একটা বোঝার জিনিস আছে, বোঝার জিনিসটা কি? আমরা শুধু এই সম্পর্কটা দেখছি, আই এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, তাই না? আই এর সাথে ভি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, কিন্তু এখানে দেখো নিচে একটা আর দিছে, তার মানে কি আই এর সাথে আর এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আই এর সাথে আর এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কি রোধ যত বাড়বে তড়িৎ প্রবাহ তত কমবে, রোধ যত বাড়বে তড়িৎ প্রবাহ তত কমবে, রোধ যত কমবে, আবার লিখি আই, রোধ যত কমবে তড়িৎ প্রবাহ তত বাড়বে। রোধ কমলে তড়িৎ প্রবাহ কেন বাড়বে? ইজি,
কাঠের রোদ বেশি, কাঠের রোদ বেশি, তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে? হবে না। কাঠের রোদ বেশি, তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে না। তার মানে কি রোদ বাড়তেছে, তড়িৎ প্রবাহ কমতেছে। সেম ভাবে রোদ কমতেছে মানে কি, কেটে গেল। আচ্ছা, রোদ কমতেছে মানে কি, এই যে নাইলনের তার, তামার তার যেটা বলতেছি, তার রোদ কি কাঠের থেকে কম? তাহলে রোদ কমতেছে, তড়িৎ প্রবাহ তার মধ্যে হবে? হবে, অবশ্যই হবে, তার মধ্যে তড়িৎ প্রবাহ বাড়তেছে। তাহলে আমাদের ওহমের সূত্রটা কি আসতেছে? I ইজ ইকুয়াল টু ভি বাই আর। তার মানে আই এর সাথে তড়িৎ প্রবাহের সাথে বিভবের সম্পর্কটা কি? সমানুপাতিক। এবং তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। আই এবং ভি হচ্ছে কি? সমানুপাতিক সম্পর্ক। আই এবং 1/r হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে যুক্ত। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ওহমের সূত্রটা সবাই মুখস্থ, ওহমের সূত্রটা একদম মুখস্থ করতে হবে। মানে এটা তোমার হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন বলো, অনুধাবনমূলক কোশ্চেন বলো, যে কোনো কিছুতে আসবে। এবং এই সূত্রের ম্যাথ আমরা করব। সূত্রে আসে ম্যাথ, কিন্তু সূত্রটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের কি অনুধাবনমূলক কোশ্চেনে আসে। ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু ভি বাই আর, তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু ভি বাই আর। সুতরাং কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মানে কি I এর মান পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। I এর মান হচ্ছে আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে যুক্ত। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার সবাই? এখন রোধের একক, রোধের এসআই একক হলো ওহম। ওই যে আমরা ওহম বলছিলাম, মানে এটাকে একটু বানান লেখে, ওহম এক একজন এক একভাবে লেখে, ইংরেজিতে ওহমই লেখে। ঠিক আছে, OHM। সংকেতটা কি? সংকেতটা হচ্ছে এই যে জেরির ঘরের মতো এরকম। ঠিক আছে, কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্যে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে তড়িৎ প্রবাহের রোধ হবে কত? 1 ওহম। মানে কি I ইজ ইকুয়াল টু ভি বাই আর। বিভব যদি 1 ভোল্ট হয়, রোধ যদি 1 ওহম হয়, তড়িৎ প্রবাহ কত হবে? 1 অ্যাম্পিয়ার। এই জিনিসটাই বলছে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? পরে যাই আমরা তড়িৎ বর্তনী। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে তড়িৎ বর্তনী। একদম শুরুতে তড়িৎ বর্তনী কথাটা মানে জানতে পারছি, আমাদের চ্যাপ্টারের শুরুতে তড়িৎ বর্তনী কথাটা আসছিল যে তড়িৎ বর্তনী হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে শ্রেণী বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে এখানে দেখি মানুষের চলার জন্য যে যেমন পথের প্রয়োজন, তড়িৎ প্রবাহের জন্য নির্দিষ্ট পথ প্রয়োজন। তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ বা আবদ্ধ পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী কাকে বলে? সংজ্ঞাটা কিন্তু আসে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকেই আমরা বলতেছি কি? তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা কি বলতেছি? তড়িৎ বর্তনী। যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত করা হয়, তখন একটি তড়িৎ বর্তনী তৈরি হয়। যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে, তড়িৎ উৎস কোনটা? ব্যাটারি। আচ্ছা, আমরা কিছু একটু এখানে কিছু এক্সাম্পল দেখি, দাঁড়াও। আচ্ছা, কিছু উদাহরণ দেখি। এগুলো মানে আমাদের একটা তড়িৎ বর্তনী ক্রিয়েট করতে যেই কম্পোনেন্ট বা যেই উপাদানগুলো লাগে সেগুলো আমরা একটু দেখি। তড়িৎ কোষ, তড়িৎ কোষকে আমরা এভাবে দেখি, দেখো, মানে তড়িৎ কোষকে বর্তনীতে এইভাবে আঁকি। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তার মানে কি তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হবে? পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এরপর আর কি কি আছে? এরপর রোধ আছে, তারপর তোমার অ্যামিটার আছে, গ্যালভানোমিটার আছে, সুইচ আছে। হ্যাঁ, অ্যামিটার, গ্যালভানোমিটার, আচ্ছা ওগুলো পরে। তারপর হচ্ছে তড়িৎ কোষ গেল, এরপর আর কি জানা আছে? সুইচ। এটা হচ্ছে সুইচ। ঠিক আছে, এটা সুইচটা খোলা অবস্থায়, যখন এই দুটা প্রান্ত কানেক্ট করবে এই দুটা হচ্ছে কি লেগে যাবে। তারপর হচ্ছে কি রোধ। দেখো বর্তনীতে রোধ কিভাবে আঁকে, সেটা হচ্ছে এভাবে, এইভাবে হচ্ছে আমরা রোধ বুঝাই আর কি বর্তনীতে। ঠিক আছে, এরপর হচ্ছে রোধ গেলে এরপর হচ্ছে ধর একটা বাল্ব, আমরা বর্তনীতে বাল্ব কানেক্ট করবো, ফ্যান কানেক্ট করবো, তাই না? তাহলে আমি ধরো একটা বাল্ব, এটা হচ্ছে কি একটা বাল্ব। এরপর হচ্ছে অ্যামিটার। অ্যামিটার, গ্যালভানোমিটার কি একটু পরের জিনিসে আমরা জানতে পারবো, একটু পরে আমরা জানতে পারবো। অ্যামিটার,
গ্যালভানোমিটার। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে গ্যালভানোমিটার ভি দ্বারা মেবি, সরি গ্যালভানোমিটার তো তোমাদের এখন নেই। আচ্ছা, গ্যালভানোমিটার প্রকাশ করে তারপর হচ্ছে ভোল্ট মিটার আছে একটা, ভোল্ট মিটার, সেটা হচ্ছে আমরা এভাবে কানেক্ট করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা দেখলাম একটা বর্তনী ক্রিয়েট করতে যে উপাদানগুলো লাগে। আচ্ছা, যখন তড়িৎ উৎস দুই প্রান্তকে এক বা একাধিক রোধ তড়িৎ যন্ত্র উপকরণের সাথে যুক্ত করে তখন একটি তড়িৎ বর্তনী ক্রিয়েট হয়। একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ করা বা খোলা যায়। এই যে চাবি বা সুইচ, এটা হচ্ছে চাবি বা সুইচ, এটা যখন এখন খোলা অবস্থায় আছে, যখন এই প্রান্তটাকে আমি এখানে নামিয়ে দিব আমাদের সুইচটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, চাবি বন্ধ থাকলে বর্তনী সম্পূর্ণ হবে এবং তড়িৎ প্রবাহ হবে। মানে যখন এই চাবিটা বন্ধ থাকে, মানে কি আমরা সুইচ ব্যবহার করি না, দেয়ালের সুইচ, যখনই আমরা সুইচটা অন করি তখনই কি তড়িৎ ফ্যানটা চলা বা লাইটটা অন হয় বা ফ্যান চলা শুরু করে, সেম ভাবে ওই সুইচের কাজও সেম, শুধু এটা তখন বর্তনীটাকে কমপ্লিট করে, তার মধ্যে ওইটা সুইচটা ছাড়ার মাধ্যমে তড়িৎ প্রবাহটা পুরো বর্তনীর মধ্যে হওয়া শুরু করে। আচ্ছা, একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ করা যায় বা খোলা যায়। চাবি বন্ধ থাকলে বর্তনী সম্পূর্ণ হবে এবং তড়িৎ প্রবাহিত হবে, চাবি খোলা থাকলে বর্তনী সম্পূর্ণ হবে না এবং তড়িৎ প্রবাহিত হবে না। আচ্ছা, সাধারণত তড়িৎ বর্তনীতে তড়িৎ সংযোগ এবং উপকরণ সমূহ দুভাবে সংযুক্ত করা যায়। কি কি? একটা হচ্ছে শ্রেণী সংযোগ, একটা হচ্ছে কি সমান্তরাল সংযোগ। একটা কি শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে কি সমান্তরাল সংযোগ। আচ্ছা, এখন আমরা দুই ধরনের সংযোগটা দেখি, কোনটা কি ধরনের সংযোগ। দেখো, শ্রেণী সংযোগ বর্তনী, কোন বর্তনীতে যদি রোধ তড়িৎ যন্ত্র উপকরণ এমনভাবে যুক্ত থাকে যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত এবং দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে, তাহলে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী সংযোগ বলে। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে যুক্ত থাকে। শ্রেণী সংযোগটা কিভাবে দেখো, একটা উপাদানের সাথে আরেকটা উপাদান এমনভাবে যুক্ত থাকবে যে প্রথমটার এক প্রান্তের সাথে দ্বিতীয়টার অপর প্রান্ত, প্রথমটার প্রথম প্রান্তের সাথে, দেখো একটা জিনিস, এই যে একটা লাইট, একটা লাইটের কথা যদি বলি, লাইটের নিচে হচ্ছে দুইটা প্রান্ত থাকে, দুইটা ট্যাংস্টেন থাকে, ঠিক আছে, সেটার এক প্রান্ত হচ্ছে কানেক্ট করা, দুই পাশে দুইটা তার বের হয়, একটা তার হচ্ছে এই পাশের অন্য একটা লাইট থাকলে তার এক পায়ের সাথে, এবং আরেকটা তার হচ্ছে ওই পাশে যদি আরেকটা লাইট থাকে তার অপর পায়ের সাথে। দেখো এখানে এই যে অ্যামিটার, অ্যামিটারের এক প্রান্ত এই যে আমাদের কোষ বা ব্যাটারি তার সাথে যুক্ত, এবং অ্যামিটারের অপর প্রান্ত এই যে এখানে একটা লাইট আছে তার এক প্রান্তের সাথে যুক্ত। পরে এই লাইটের অপর একটা প্রান্ত আরেকটা লাইটের প্রথম প্রান্তের সাথে যুক্ত, এই লাইটের শেষ প্রান্ত আমার সুইচের এই প্রান্তের সাথে যুক্ত। তার মানে যখন আমি সুইচ অন করব আমার এখান থেকে বিদ্যুৎ ফ্লো হওয়া শুরু করবে, তারপর পুরোটা আবার এখানে ফিরে আসবে। আচ্ছা, এখানে সরি উল্টা দিছে তো ভুল হয়েছে, দিকটা ভুল হয়েছে, ঠিক আছে। এই যে পজিটিভ প্রান্ত এটা আছে, তার মানে আমাদের বিদ্যুৎ ফ্লো হওয়া এখান থেকে শুরু করবে। যখনই সুইচটা লাগিয়ে দিবে তখন হচ্ছে বিদ্যুৎ ফ্লো এখান থেকে হবে। দেখো, বিদ্যুৎ ফ্লো সবসময় মাথায় রাখবা, তড়িৎ প্রবাহ সবসময় পজিটিভ প্রান্ত থেকে শুরু হয়। ব্যাটারি বা কোষ যেটা আমরা ব্যবহার করি না কেন, তড়িৎ প্রবাহ সবসময় পজিটিভ প্রান্ত থেকে শুরু হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি শ্রেণী সংযোগ, যে একটা এক পরপর যুক্ত থাকে, একটার পর একটা এইভাবে যুক্ত থাকে পরপর। যে আমরা যদি বলি কি বলে ফুটবলের টুর্নামেন্ট, বিশ্বকাপের কথা বলি, আগে কি হয়, গ্রুপ স্টেজে সব ম্যাচগুলো হয়, গ্রুপ স্টেজের একটা ম্যাচের পরে তো সেমিফাইনাল হয় না, তার মানে কি গ্রুপ স্টেজের সব ম্যাচগুলো আগে হবে, তারপর সেমিফাইনাল হবে, তারপর কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এরপর ফাইনাল। তার মানে একটার পরপর একটা হইতেছে। এভাবে যারা যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলতেছি, শ্রেণী সংযোগ বর্তনী বলতেছি। এভাবে যাদেরকে একটা বর্তনী সাজানো হয় সেটাকে আমরা বলতেছি কি, শ্রেণী সংযোগ বর্তনী। আচ্ছা, পরে আমরা যদি সমান্তরাল সংযোগ বর্তনীতে যাই, কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ তড়িৎ উপকরণ যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে কয়েকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, কয়েকটির মানে যতগুলো উপাদান থাকবে, ওই মানে যতগুলো কম্পোনেন্ট থাকবে বা এলিমেন্ট থাকবে ওই ইয়েতে বর্তনীতে, সবগুলোর এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে, সেই সংযোগকে আমরা সমান্তরাল সংযোগ বলবো। দেখো এখান থেকে হচ্ছে কোষের সৃষ্টি, এই যে এখান থেকে হচ্ছে কোষ, তিনটা বাল্ব, একটা ভোল্টমিটার আছে, দুইটা বাল্ব আছে, এই সবগুলো এক প্রান্ত, দেখো এটা এই প্রান্ত এখানে আসছে, এটা এই প্রান্ত এখানে আসছে, এটা এই প্রান্ত এখানে, সবগুলো এসে এখানে যদি আমি একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টে এসে সবগুলো মিলছে এ পয়েন্ট, সেম ভাবে ওই অপর প্রান্ত এখানে যদি একটা পয়েন্ট ধরি সবগুলো এসে বি পয়েন্টে মিলছে। অথবা তুমি এই দুটো পয়েন্ট ধরতে পারো, এটা একটা ধরতে পারো, এটা একটা ধরতে পারো, ঠিক আছে, এই দুটো পয়েন্ট এসে সবগুলো কি মিলছে। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা কি বলতেছি, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আমরা মেইনলি বের করব। তাহলে সমান্তরাল সংযোগ বর্তনীটা কি, যে তড়িৎ উপকরণ বা তড়িৎ যন্ত্রগুলো এমনভাবে সংযুক্ত থাকবে যে সবগুলোর এক প্রান্ত একটা পয়েন্টে
অপর প্রান্ত আরেকটা পয়েন্টে। এই ধরনের যে সংযোগ বা বর্তনীকে আমরা বলতেছি কি সমান্তরাল সংযোগ বর্তনী। এই ধরনের সংযোগ বা বর্তনীকে আমরা কি বলতেছি সমান্তরাল সংযোগ বর্তনী। আচ্ছা, অপর প্রান্তগুলো সমান্তরাল সংযোগ বর্তনী বলে। আচ্ছা, এরপর সমান্তরাল সংযোগে প্রত্যেকটির মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে, কিন্তু প্রত্যেকটি দুটি সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। সমান্তরাল বর্তনীতে কি হয়, ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে কিন্তু বিভব পার্থক্য একই থাকে। সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্য একই থাকে, সবগুলোর বিভব পার্থক্য দেখো এই দুইটা পয়েন্টের বিভব যা হবে এই সবগুলো উপাদানের বিভব পার্থক্য সেম হবে। এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য যা হবে এই সবগুলো উপাদানের বিভব পার্থক্য একই রকমের হবে। সেটা কোনটার ক্ষেত্রে, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। কিন্তু তড়িৎ প্রবাহটা আলাদা হয়ে যাবে। কেন তড়িৎ প্রবাহটা আলাদা হয়ে যাবে? আচ্ছা একটু দেখাই, দেখো আমরা ধর আগে একটা সিরিজ সার্কিট দেখি, সিরিজ বা সমান্তরাল। আচ্ছা, শ্রেণী সংযোগ এক একটা দেখি। এটা একটা লাইট, এটা একটা লাইট। আচ্ছা দেখো, এখান দিয়ে ধরো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, কারেন্ট এখান দিয়ে ফ্লো হলো, কারেন্ট এখান দিয়ে ফ্লো হইতেছে, ফ্লো হইতেছে, ফ্লো হইতেছে। আচ্ছা গেল, ভালো কথা। এইখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কি সেম? এটা হচ্ছে আমরা কি পড়তেছি শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগে মাথায় রাখবা বিভব পার্থক্য ভিন্ন আর হচ্ছে তড়িৎ প্রবাহ সমান। তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য ভিন্ন কিন্তু তড়িৎ প্রবাহ সমান। বিভব পার্থক্য ভিন্ন কিন্তু তড়িৎ প্রবাহ সমান। আচ্ছা, তো এখানে দেখো তড়িৎ প্রবাহটা কিভাবে সমান। তড়িৎ এখান থেকে প্রবাহ হইতেছে, এখান দিয়ে গেল, এখান দিয়ে গেল, সে যেই কারেন্টটা এই লাইট দিয়ে প্রবাহিত হবে সেম কারেন্টটা এখান দিয়ে প্রবাহিত হবে। যেই লাইটটা এই কারেন্ট দিয়ে প্রবাহিত হবে, আরে যেই কারেন্টটা এই লাইট দিয়ে প্রবাহিত হবে সেম কারেন্টটা অপর, আমাদের এটা ধরো ফার্স্ট লাইট, এটা সেকেন্ড লাইট, সেকেন্ড লাইট দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। তো এখানে হচ্ছে কি বিভবের পার্থক্য হইতেছে কিন্তু তড়িৎ প্রবাহটা সমান আছে। তড়িৎ প্রবাহ সমান আছে কেন? কারণ এই দুটা পয়েন্ট, এই লাইটের দুটা পয়েন্টের আমরা বিভব পার্থক্য বের করি না, তাহলে এই দুটা পয়েন্টের বিভব পার্থক্য যা হবে এই দুটা পয়েন্টের বিভব পার্থক্য কিন্তু সেম হবে না। বিভব পার্থক্য কিন্তু সেম হবে না। কেন? কারণ তাদের নিজস্ব রোধ আছে, তাদের নিজস্ব আলাদা মানের রোধ আছে। দুইটা লাইট যে একই রকম সেটা তো আমরা বলি নাই, বিভিন্ন ধরনের রোধ থাকতে পারে। তো তাদের হচ্ছে কি বিভব পার্থক্য ভিন্ন কিন্তু তড়িৎ প্রবাহ সমান। এইখানে একটা কি বলে এই সার্কিটে বা এই বর্তনীতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলি দেখো, যেহেতু তড়িৎ প্রবাহ সমান মানে কি দুইটা লাইট দিয়ে একই তড়িৎ প্রবাহ যায়, দুইটা লাইট দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে, দুইটা লাইট একই তড়িৎ প্রবাহ নেয়। আচ্ছা, কোনোভাবে যদি প্রথম লাইটটা নষ্ট হয়ে যায়, দেখো এই লাইটটা ধরলাম নষ্ট হয়ে গেছে, এই লাইটটা ধরলাম নষ্ট হয়ে গেছে, তখন কি এইখান দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হতো সেটা কি আর হবে? কোনোভাবে ধরলাম এই লাইটটা নষ্ট হয়ে গেছে, প্রথম লাইটটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত আর হবে না। কোনোভাবে প্রথম লাইটটা নষ্ট হয়ে গেছে, তার মানে এর মধ্যে দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই বর্তনীর মধ্যে দিয়ে আর সেকেন্ড লাইটটা কোনো বিদ্যুৎ প্রবাহ পাবে না। কেন? কারণ আমাদের এই তড়িৎ প্রবাহ এখানে এসে থেমে গেছে। তড়িৎ প্রবাহ বা আই প্রথম লাইটে যখন দেখলো সে নষ্ট, প্রথম লাইটটা যখন দেখলো নষ্ট, তখন এসে সে কি থেমে গেছে, আর কি নতুন ভাবে সে পরের লাইটে যাবে না, বিদ্যুৎ প্রবাহটা পরের লাইট পর্যন্ত আর যাবে না। ওকে, এটা হচ্ছে কি শ্রেণী বর্তনীর ক্ষেত্রে ঝামেলা। তার মানে এখন কোশ্চেন হচ্ছে এটা যে যদি একটা লাইট নষ্ট হয়ে যায় তার মানে বর্তনীতে পুরো লাইট, পুরো সিস্টেম নষ্ট হয়ে যেতেছে। এই বর্তনীতে যদি আমি দুইটা লাইট কানেক্ট না করে আমার যদি বাসা বাড়ির যত ফ্যান, লাইট, ফ্রিজ যা আছে সব কানেক্ট করতাম, একটা লাইট যদি কোনোভাবে নষ্ট হইতো সবগুলো কি আর জ্বলতো না? কিন্তু আমাদের বাসায় কি এমন হয়? কোশ্চেন হচ্ছে আমাদের বাসা বাড়িতে কি এমন হয়? হয় না। আমাদের বাসা বাড়িতে কি হয়, কোন একটা রুমের লাইট নষ্ট হয়ে গেলে শুধু ওই রুমের লাইটটাই নষ্ট হয়, কিন্তু অন্য রুমগুলোতে লাইট, ফ্যান নিজের মতো চলতে থাকে। আচ্ছা, তার মানে বাসা বাড়িতে যে বৈদ্যুতিক যে কানেকশন বা বর্তনী দিয়ে যে কানেকশন দেওয়া হয় সেটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। এখন দেখি সমান্তরাল বর্তনী কি।
আচ্ছা দেখো, এটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। এটা কেন সমান্তরাল বর্তনী? সমান্তরাল বর্তনীতে দেখো আমরা অলরেডি পড়ে আসছি কি হয়, বিভব সেম হয়, বিভব পার্থক্য একই হয় বলতে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কিন্তু একই হয় না। মানে কি, সবগুলো লাইটের বিভব পার্থক্য এক হয়। বিভব পার্থক্য এক বলতে কিন্তু যে বিভব সমান হয়ে যায় ওইটা না। বিভব পার্থক্য এক বলতে বিভব সমান হয়ে এত না। এই দুইটা পয়েন্টের যা বিভব পার্থক্য, আমরা দুইটা পয়েন্ট যদি আইডেন্টিফাই করি, এটা ধরলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এই দুটো পয়েন্টে যা বিভব পার্থক্য হবে, এই দুটো পয়েন্টে যা বিভব পার্থক্য হবে, পুরো বর্তনীর মধ্যে যত লাইট ফ্যান যা আছে সবগুলোর বিভব পার্থক্য সেম হবে। পার্থক্য তো আছে, মানে এই লাইটের বিভব পার্থক্য ধরো 50 ভোল্ট হলে এই লাইটের বিভব পার্থক্য 50 ভোল্ট হবে। এই জিনিসটা হচ্ছে এরকম যে বিভব সমান হয়ে যাবে না, কিন্তু বিভব পার্থক্য থাকবে দুইটা পয়েন্ট অনুসারে। বিভব পার্থক্য একই, কিন্তু এটার মধ্যে সমস্যা কি, এটার মধ্যে বিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন। তড়িৎ প্রবাহ ভিন্ন কেন ভিন্ন দেখি। আমাদের এটা পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। তড়িৎ প্রবাহ কোন দিকে, পজিটিভ থেকে শুরু হবে, এখানে গেল, গিয়ে দেখো তড়িৎ প্রবাহ একবার এদিকে ভাগ হয়ে যাবে। আমরা ধরো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিতেছি, এখানে ধরো 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিতেছি। এই লাইটটা ধরো সে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাইলে জ্বলে যায়। তার মানে আমাদের কি 5 অ্যাম্পিয়ারটা প্রথমে 3 এ ভাগ হইতেছে, এবার বাকি যা আছে সেটা উপরে যাইতেছে। বুঝতে পারছো? 5 অ্যাম্পিয়ারটা প্রথমে 3 এ যাইতেছে, এবার বাকি যা আছে সেটা উপরে যাইতেছে। তার মানে কি তড়িৎ এখানে ভাগ হয়ে যাইতেছে, ডিভাইড হয়ে যাইতেছে। এখানে এই জন্য এখানে তড়িৎ প্রবাহ ভিন্ন। এই জন্য এখানে কি তড়িৎ প্রবাহ ভিন্ন। এটা কি, এটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। এই বর্তনীতে কি তড়িৎ প্রবাহ ভিন্ন, এই বর্তনীতে কি তড়িৎ প্রবাহ ভিন্ন। আচ্ছা, এটা বোঝা গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখো সুইচটা যখনই কানেক্ট করব, সুইচ কানেক্ট করলে তো তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে, একদম ইজি। সুইচ কানেক্ট করলে এখন আমরা সুইচটা এদিকে না দিয়ে সুইচটা আরো অন্য জায়গায় দিতে পারি। কেন অন্য জায়গায় দিতে পারি? ধরো এখানে একটু মুছলাম, দাঁড়াও। দেখো প্রত্যেকটা লাইটের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা যায়। মানে কি, আমার এইখানে যদি এটা নষ্ট হয়ে যায়, দেখো কারেন্ট, টোটাল কারেন্ট আমার এখানে দিয়ে যাইতেছে, টোটাল কারেন্ট এখান দিয়ে যাইতেছে, গেল এখানে গিয়ে দেখলে এটা নষ্ট, কারেন্ট কি থেমে যাবে? কারেন্টের যাওয়া তো একটা পথ আছে, কারেন্টের যাওয়া তো একটা পথ আছে, সে উপরেরটা চলে যাবে। এটা দেখলো নষ্ট, এই লাইটটা নষ্ট হয়ে গেছে, সে কি উপরেরটা যাবে? আবার গিয়ে দেখলো উপরেরটা নষ্ট, সে কি নিচেরটায় যাবে? অথবা এটা যখন সুইচ অন করবে এটা তখনই জ্বলবে, এটা যখন সুইচ অন করবে এটা তখনই জ্বলবে, আবার উপরেরটা যখন সুইচ অন করবে ওটা শুধু তখনই জ্বলবে। তার মানে কি সমান্তরাল বর্তনী হচ্ছে আমাদের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। সমান্তরাল বর্তনী আমাদের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত। কেন উপযুক্ত? এই যে প্রত্যেকটা লাইট বা প্রত্যেকটা তড়িৎ যন্ত্র আলাদা আলাদা ভাবে ম্যানেজ করা যায় বা কন্ট্রোল করা যায়। সুইচ দিলে ওখানে ওটা জ্বলবে। আমরা তো বাসা বাড়িতে এমন কারণ কি একসাথে সব লাইট ফ্যান জ্বালিয়ে দিই না, যে রুমে আমরা যাই ওই রুমে লাইট ফ্যান জ্বালাই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য উপযুক্ত। তার মানে সমান্তরাল বর্তনীতে কি হয়, বিভব পার্থক্য একই থাকে, তড়িৎ প্রবাহ ভিন্ন হয়ে যায়। শ্রেণী বর্তনীতে কি হয়, বিভব পার্থক্য ভিন্ন হয়, তড়িৎ প্রবাহ সমান হয়, ঠিক আছে। শ্রেণী বর্তনীর ঝামেলা কি, একটা লাইট যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তারপরে লাইটগুলো কোনোভাবেই জ্বলবে না। একটা লাইট যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তারপরে লাইটগুলো তড়িৎ প্রবাহ পাবে না, জ্বলবেও না, ঠিক আছে। আচ্ছা, সবাই যদি একটু বুঝতে পারো। তারপর হচ্ছে সমান্তরাল গেল, সিরিজ গেল। আচ্ছা, এবার আমরা দেখো অ্যামিটারে আসি। অ্যামিটার, অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। অ্যামিটার কি, অ্যামিটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয়। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয়, সরাসরি অ্যাম্পিয়ার এককে। তড়িৎ প্রবাহের একক আমরা কি জানি অলরেডি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয়। মানে কি, একটা বর্তনীর মধ্যে আমরা অ্যামিটার লাগিয়ে দেখি তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হইতেছে, ঠিক আছে, একদম ইজি। এটা একটা যন্ত্র যেটা আমরা বর্তনীর মধ্যে লাগিয়ে দেখি, সেটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই বর্তনীর মধ্যে কত তড়িৎ প্রবাহিত হইতেছে। অ্যামিটার বর্তনীর সাথে কিভাবে যুক্ত থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। শ্রেণী সংযোগে যুক্ত থাকে। অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। এই যন্ত্রে মূলত একটি গ্যালভানোমিটার থাকে। এই যন্ত্রে মূলত একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাণ নির্ণয় করা যায়। গ্যালভানোমিটার কি, গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব এবং পরিমাণ নির্ণয় করা যায়। এটা কি, এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক কোশ্চেন, ঠিক আছে। বর্তনীতে অ্যামিটারকে প্লাস মাইনাস এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বর্তনীতে অ্যামিটারকে প্লাস মাইনাস এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর দেখো ভোল্টমিটার। আচ্ছা,
যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য মাপা হয় সেটাকে ভোল্ট এককে মাপা যায়, সেটাকে আমরা বলতেছি কি ভোল্ট মিটার বলে। তার মানে ভোল্ট মিটার কাকে বলে? অ্যামিটার দ্বারা আমরা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাপি, ভোল্ট মিটার দ্বারা আমরা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি, সেটা হচ্ছে কি ভোল্ট মিটার। বর্তনীতে যেই দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্ট মিটারকে সেই দুই বিন্দুর সাথে এই যে সমান্তরালে যুক্ত করা হয়। অ্যামিটারকে সিরিজে যুক্ত করা হয় বা শ্রেণীতে যুক্ত করা হয়। অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়, ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। আবার বলি, অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয় এবং ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। বর্তনীতে ভোল্টমিটারকে এই যে প্লাস মাইনাস ভোল্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, এরপর দেখো ফিউজ, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি আশা করি। হ্যাঁ, দেখো আমাদের দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। আমরা দেখি কি, আমাদের হচ্ছে বলি না লাইট ফিউজ হয়ে গেছে। লাইট ফিউজ হয়েছে মানে কি, লাইটের মধ্যে দিয়ে একটা লাইটের মধ্যে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখনই সে জ্বলবে। এর বেশি যদি যায়, এর বেশি যদি প্রবাহিত হয়, মানে 5-এর জায়গায় যদি 15 বা 20 প্রবাহিত হয়, লাইটটা হচ্ছে জ্বলে যাবে বা ফিউজ হয়ে যাবে। ফিউজ জিনিসটা কি দেখি, আমাদের দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। কি হয়? তা নষ্ট হয়ে যায়। এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থা কি? এই বিশেষ ব্যবস্থা হচ্ছে ফিউজ তার। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। ফিউজ কি? টিন ও সীসার তৈরি। যে কিসের তৈরি, এটা কিন্তু এমসিকিউতে আসে। টিন ও সীসার তৈরি একটি সংকর ধাতুর ছোট সরু তার। এটি একটি চীনামাটির কাঠামোর উপর দিয়ে, এই চীনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে। তারটি সরু এবং গলনাঙ্ক কম। তারটি কি? সরু এবং কি এর গলনাঙ্ক কম। মানে কি গলনাঙ্ক কম বলতে কি বোঝাইছে? মানে খুব তাড়াতাড়ি গলে যায়। গলনাঙ্ক কম বলতে খুব তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সিরিজে সংযুক্ত করতে হয়। ফিউজ কিসে সংযুক্ত করতে হয়? সিরিজ বা শ্রেণী। সিরিজ মানে হচ্ছে শ্রেণী, ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামেও না কিন্তু। সিরিজ মানে হচ্ছে শ্রেণী সংযোগ। সিরিজ সংযোগ আর শ্রেণী সংযোগ একই। এটা হচ্ছে ইংলিশ নাম বলে, ইংলিশে বলে আর কি, সিরিজ আর প্যারালাল। প্যারালাল মানে সমান্তরাল, সিরিজ মানে হচ্ছে শ্রেণী। আচ্ছা, তাহলে ফিউজের কাজটা কি? বর্তনীতে যখন অধিক পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়ে যায় তখন কি সেটা ফিউজটা গলে গিয়ে ওখানে তড়িৎ প্রবাহ থামিয়ে দেয়। যদি তড়িৎ প্রবাহ না থামাতো কি হইতো? আমরা ওই জিনিসটাকে ধরে আমরা নিজেরা কি ইলেকট্রিফাইড হয়ে যেতাম, মানে শক খাইতাম। ঠিক আছে, ওই জিনিসটা হইতো। ঠিক আছে, তো ফিউজ হচ্ছে আমাদের কি ওই তড়িৎ যন্ত্রকে রক্ষা করে, যে তার মধ্যে যে বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা গলে সেখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিল। তার মানে ওই যন্ত্রের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে না, সেটা জ্বলে যাইতেছে না, যন্ত্রটা জ্বলে যাইতেছে না। ফিউজ জ্বলে সে নিজে হচ্ছে কি আত্মত্যাগ করে দিল। ঠিক আছে, যে তোমরা ভালো থাকো, আমি হচ্ছে মরে যাই, তোমরা হচ্ছে পরে আবার আমাকে আরেকবার লাগিয়ে রিপ্লেস করা যায়। ফিউজ হচ্ছে রিপ্লেস করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর 10 অ্যাম্পিয়ার ফিউজ। 10 অ্যাম্পিয়ার একটা ফিউজের তার 10 অ্যাম্পিয়ার মানে কি বোঝায়? 10 অ্যাম্পিয়ার ফিউজ তার মানে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে যাবে। বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয়। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ এবং ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়। বাড়ির মেইন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ার হয়ে থাকে। দেখো 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে গলে যায়। আচ্ছা, বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ, 5 অ্যাম্পিয়ার ফিউজ। ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ব্যবহার করতে হয়। বাড়ির মেইন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ার হয়ে থাকে। বাড়ির মেইন ফিউজ কত হয়ে থাকে? 30 বা 60 অ্যাম্পিয়ার। এখন একটা কথা হচ্ছে, আমার ধরো লাইটের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারবে। এর বেশি হইলে সেটা গলে মানে লাইটটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি লাইটের ফিউজ লাগালাম 5-এর জায়গায় 10, লাইটের ফিউজ লাগালাম 5-এর জায়গায় 10, তাহলে এখানে ঝামেলাটা কি হবে? এখানে ঝামেলাটা হবে ওই জায়গায় যে আমার ফিউজ কখন বলবে। ফিউজের কাজটা কি? ফিউজের কাজ হচ্ছে আমার তড়িৎ যন্ত্রকে রক্ষা করা, তাই না? এখন যদি আমি ইচ্ছা করে বেশি মানেরটা লাগাই, যে আমার 5-এর জায়গায় আমি যদি 10 লাগাই, তাহলে কি বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা কি ক্যাচ করতে পারতেছে? 5-এর জায়গায় যদি 6 হয় সে কিন্তু ক্যাচ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 10 না হবে, যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ 10 না হবে ততক্ষণ পর্যন্ত ফিউজ গলবে না। কিন্তু আমার লাভ হইতেছে না। আমার তড়িৎ প্রবাহ 5-এর জায়গায় 6 হলে আমার কি লাইট নষ্ট হয়ে যাইতেছে। তো ফিউজ যত তড়িৎ প্রবাহিত হইতে মানে হলে যন্ত্রপাতিটা খারাপ হবে, ওইটুকু বা যত তড়িৎ প্রবাহিত সীমা রয়েছে, সীমা আছে, ওই সীমাটা পর্যন্ত কি ফিউজ, ওই সীমা পর্যন্ত ফিউজটা ব্যবহার করতে হবে। ধরো 5 অ্যাম্পিয়ার লাগলে 5 অ্যাম্পিয়ারের ফিউজই ব্যবহার করতে হবে, 10 অ্যাম্পিয়ার লাগলে 10 অ্যাম্পিয়ারের ফিউজই ব্যবহার করতে হবে। কমও ব্যবহার করা যাবে না, বেশিও ব্যবহার করা যাবে না। যতটুকু দরকার, যতটুকু মানের দরকার ততটুকু মানের ফিউজই ব্যবহার করতে হবে।
আচ্ছা, তারপর বৈদ্যুতিক কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা। আচ্ছা, বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট ফ্যান এগুলো বন্ধ রাখা। আচ্ছা, এগুলো নর্মাল রিডিং পড়লেই হবে, ঠিক আছে, এগুলো নর্মাল রিডিং পড়লেই হবে। ব্যাপারে সচেতনতা থাকা। এরপর সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে কি রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে। প্রেসার কুকারে রান্না করলে 25% বিদ্যুৎ সাশ্রয় হয়। এরপর কি বলছে, অপ্রয়োজনে এয়ার কুলার ব্যবহার না করে নিশ্চিত করতে হবে। এরপর ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত। প্রয়োজন হচ্ছে বড় সাইজের ফ্রিজ, বেশি বিদ্যুৎ লাগে। বড় বড় ফ্যাক্টরিতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে। সোলার বিদ্যুৎ ব্যবহার সহযোগী হতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের হচ্ছে দেখো চ্যাপ্টার শেষ। এটা কিন্তু এটা যেটা আমি বলি এটা হচ্ছে সিকিউর টপিক। ঘ নাম্বার একটু ব্যাখ্যামূলক, ঠিক আছে, ঘ নাম্বারের জন্য ব্যাখ্যামূলক টাইপের একটু লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের চ্যাপ্টার শেষ, একদম কমপ্লিট ভাবে শেষ। প্রতিটা টপিক আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা হচ্ছে এমসিকিউ গুলো করবো, এমসিকিউ গুলো করার পর শর্ট কোশ্চেন কিছু করবো, এরপর হচ্ছে ধরো সিকিউ আছে কয়েকটা সিকিউ করব, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে শুরু করি, এখনই শুরু করে দিই। আচ্ছা, উচ্চ বিভবের দিকে প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয়, এই ঘটনার সাথে নিচের কোনটি সম্পৃক্ত? উচ্চ বিভবের দিকে প্রবাহিত হওয়ার সময় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে কি ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রন গতি বাধাপ্রাপ্ত হয় কিসের কারণে? এই যে রোধ কি করে, ইলেকট্রনের গতি বাধা দেয়। এরপর পরিবাহী যে ধর্মের জন্য মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে রোধ। একদম ইজি। কোন বিজ্ঞানী ওহমের সূত্রটি আবিষ্কার করেন? জর্জ সাইমন, ঠিক আছে। এটা বইয়ে আছে, দেখবা এখানে স্লাইডে মেবি ছিল না, বইয়ে আছে, ঠিক আছে। জর্জ সাইমন হচ্ছে কি করে? ওহমের সূত্রটি আবিষ্কার করে। পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি হলে কোনটি ঘটবে? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি হলে, বিভব পার্থক্য বেশি, দেখো ভি হচ্ছে কি বেশি, তার মানে কি ভি এর সাথে আই এর সম্পর্ক কি সমানুপাতিক। ভি যদি বেশি হয় আইও কি বেশি হবে, তার মানে কি তড়িৎ প্রবাহ বেশি হবে। ক্লিয়ার? সমানুপাতিক সম্পর্ক আই সমানুপাতিক ভি, তার মানে কি ভি যখন বাড়বে আইও তখন বাড়বে। এখানে বলছে কি তড়িৎ বিভব পার্থক্য বেশি, তার মানে তড়িৎ প্রবাহ বেশি হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এর রোধ আর তড়িৎ প্রবাহ আই, কোনটি সঠিক? মানে ওই যে ওহমের সূত্র আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ওহমের সূত্র একদম ইজি। কোন পদার্থের রোধ কম হলে কি ঘটবে? রোধ কম মানে কি? এখন দেখো আই এর সাথে কিসের সম্পর্ক? আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। আর কম হলে কি তড়িৎ প্রবাহ বাড়বে, বিদ্যুৎ প্রবাহ বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে। এই যে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে মানে কি আর যখন কমবে রোধ কম, আর কমলে আই বাড়বে, একদম ইজি জিনিস। এরপর তারের প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে রোধ কত হবে? তারের প্রস্থচ্ছেদ দ্বিগুণ, তারের প্রস্থচ্ছেদ আছে এটা তোমাদের নাই আশা করি, এটা জেনে রাখো। শুধু অর্ধেক, প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে হচ্ছে অর্ধেক হবে। তোমাদের এটা সূত্রটা নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপেক্ষিক রোধের একটা সূত্র আছে, ওইটা তোমাদের নাই এখন। তো এটা শুধু একটু হালকা আসছে, যেহেতু আগে স্লাইডের মধ্যে চলে আসছে, তো জেনে রাখো যে তারের প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে রোধ হচ্ছে অর্ধেক হবে। আচ্ছা, সাধারণত বর্তনীতে তড়িৎ যন্ত্র এবং উপকরণ সময় কয় ভাগে সংযুক্ত করা যায়? বর্তনীতে তড়িৎ যন্ত্র উপকরণ সময় দুই ভাগে, কি কি? শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ। ওকে, এটা কি সুইচের প্রতীক না? সুইচ। শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে সকল অংশে বিভব পার্থক্য, শ্রেণী সংযোগে বিভব পার্থক্য কি সেম থাকে? সমান থাকে না। শ্রেণী সংযোগে বিভব পার্থক্য সমান থাকে না। এরপর সিরিজ বা শ্রেণী বর্তনীতে সবগুলো বাল্বের জন্য কয়টি সুইচ থাকে? সিরিজ বা শ্রেণী বর্তনীতে একটা সুইচ দ্বারাই তো পুরো বর্তনীটা কি হয়? শ্রেণী বর্তনীর মধ্যে একটা সুইচ থাকে, একটা সুইচ দ্বারাই হচ্ছে কি পুরো বর্তনীটা কন্ট্রোল করা হয়। ওকে। ঘরবাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য কোন ধরনের বর্তনী ব্যবহৃত হয়? ঘরবাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সমান্তরাল বর্তনী। কেন? ওই যে বলছিলাম আলাদা আলাদা সুইচ ব্যবহার করা যায়, একটা নষ্ট হলে অন্যগুলোর মধ্যেও অন্যগুলো তাও চলবে, একটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় অন্যগুলো তাও চলবে। শ্রেণী সংযোগ বর্তনীতে অ্যামিটার ব্যবহৃত হয়, ভোল্ট মিটার ব্যবহৃত হয়, 1 ও 2, ঠিক আছে। বিভব পার্থক্য ভিন্ন হয়, হ্যাঁ অ্যামিটার ব্যবহৃত হয়, বিভব পার্থক্য ভিন্ন। ভোল্ট মিটার হচ্ছে কি সমান্তরালে সংযোগ করা হয় না। তারপর তড়িৎ প্রবাহ কয় প্রকার? তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার, কি কি? এসি আর একটা কি ডিসি, ঠিক আছে। কেউ আবার ডিসি মানে ঢাকা কলেজ বুঝছো না। অপর্যায়বৃত্ত প্রবাহের উৎস,
অপর্যায়বৃত্ত প্রবাহের উৎস। আচ্ছা, অপর্যায়বৃত্ত প্রবাহ উৎস, অপর্যায়বৃত্ত মানে কি? ডিসি কারেন্ট, তাই না? অপর্যায়বৃত্ত প্রবাহ মানে কি? ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের উৎস কোনটা? ব্যাটারি বা ডিসি জেনারেটর। ব্যাটারি আর ডিসি জেনারেটর এই দুইটা ছিল। টর্চের ব্যাটারি থেকে কোন বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়? অপর্যায়বৃত্ত। টর্চের ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত। টর্চের ব্যাটারি তো থেকে ডিসি কারেন্টই পাওয়া যাবে। কোন থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়? ডিসি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই যে ডিসি জেনারেটর, ঠিক আছে? আচ্ছা সরি, বিদ্যুৎ কোষ। ডিসি জেনারেটর বলে ডিসি জেনারেটর হতো, এখানে তো ডিসি জেনারেটর বলতে তার মানে বিদ্যুৎ কোষ। বিদ্যুৎ কোষ মানে হচ্ছে আমাদের কি? ব্যাটারি। কোনটির মধ্যে অপর্যায়বৃত্ত প্রবাহের সৃষ্টি হয়? কোনটির মধ্যে অপর্যায়বৃত্ত প্রবাহের সৃষ্টি হয়? কোনটির মধ্যে? ডিসি জেনারেটর ও ব্যাটারি। ডিসি জেনারেটর ও ব্যাটারি। এরপর পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি? জেনারেটর। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর। নিচের কোনটি পর্যায়বৃত্ত প্রবাহের উৎস? ডায়নামো। জেনারেটর বা ডায়নামো ছিল, ঠিক আছে? পড়ার সময় আমরা ওই যে মার্ক করে পড়ছিলাম, এগুলো খেয়াল রাখবো পড়ার সময়। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস, সেটা তো দেখলামই। যুক্তরাষ্ট্রে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কত? যুক্তরাষ্ট্রে হচ্ছে 60 বার, বাংলাদেশে হচ্ছে 50 বার মেবি। 100 ভোল্টের একটি বাল্ব, এই দেখো এটা ম্যাথ দিছে। 100 ভোল্ট মানে কি? বিভব পার্থক্য। ভি ইজ ইকুয়াল টু কত দিছে? 100। 5 অ্যাম্পিয়ার মানে আই এর মান দিয়ে দিছে। আই কত? 5 অ্যাম্পিয়ার। 100 ভোল্ট। তোর বর্তনীতে সংযুক্ত করা হলে বর্তনীর রোধ কত, মানে আর এর মান কত? আমরা কি জানি? I ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখন আর গুণন করে দাও, আরটা এখানে আসবে, আইটা এইদিকে যাবে, তাইলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই মানে কত? 100 বাই 5 হচ্ছে কত তোমার? 20 ওহম। 20 ওহম আছে, এই যে 20 ওহম অ্যান্সার। বুঝতে পারছো আশা করি? সূত্র অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু না, শুধু সূত্র অ্যাপ্লাই করছি। 10 ভোল্ট, দেখো 10 ভোল্ট বিভব মানে কি? ভি এর মান দেওয়া আছে কত? 10 ভোল্ট। কোন পরিবাহকের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার, আই কত? 5 অ্যাম্পিয়ার। রোধ কত? একটু আগে যেটা করে আসছি, এটা পারবা আশা করি, ঠিক আছে? এটা হচ্ছে 2 ওহম হয়, 10 বাই 5 হচ্ছে 2 হয়। দেখো এখানে বলছে ভি বিভব পার্থক্য কত, দেখো তাই আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর গুণন যদি করে দেই, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। ভি ইজ ইকুয়াল টু আই আর হয়, তাহলে আই এর মান দেওয়া আছে কত? এই যে 3 অ্যাম্পিয়ার। 3 আর এর মান দেওয়া আছে 5, কত? 15 হবে না? 3 5 15, 15 ভোল্ট। কত? 15 ভোল্ট। আচ্ছা, এইটা এমসিকিউ, এটাও পারবা, ঠিক আছে? ওইটা যখন পারবা এটাও পারবা, ঠিক আছে? তো এখানে আই এর মান চাইছে, 2 অ্যাম্পিয়ার হবে। বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলতেছি? বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? তারপর নিচের কোনটির জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়? ইলেকট্রনের প্রবাহের জন্য। ইলেকট্রনের প্রবাহের জন্য হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়। ইলেকট্রনের প্রবাহের জন্য হচ্ছে কি? বিদ্যুৎ প্রবাহিত হয়। কোনটি বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে? ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে। ইলেকট্রন হচ্ছে বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে। পরিবাহী প্রস্থচ্ছেদ হ্রাস পেলে তড়িৎ প্রবাহের কি রূপ পরিবর্তন করবে? প্রস্থচ্ছেদ হ্রাস পেলে তড়িৎ প্রবাহ হচ্ছে হ্রাস পাবে। প্রস্থচ্ছেদ হ্রাস পেলে তড়িৎ প্রবাহ হচ্ছে কি? আমাদের হ্রাস পাবে। তারপর কোন সমীকরণটি সঠিক? দেখো এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। দেখো আমরা হচ্ছে বলছিলাম না, আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব। আমরা যেমন তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি, সেইভাবে আধান বা চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আমরা এককটা বলছিলাম কুলম্ব, তার মানে কিউ ইজ ইকুয়াল টু ধরি 5 কুলম্ব, মানে কি? চার্জ হচ্ছে 5 কুলম্ব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখছি কি? তড়িৎ প্রবাহের আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি মানে কি? যত সময়ের সাপেক্ষে, যেমন যতটুকু সময়ে 1 সেকেন্ডে যতটুকু পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলতেছি? অতটুকু তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ড, একক সেকেন্ডে, একক সময়ে যদি ধরি, একক সময়ে যদি 5 কুলম্ব বা 15 কুলম্ব আধান প্রবাহিত হয় একক সময়ে, তখন তাকে আমরা কি বলতেছি? তখন তাকে আমরা বলতেছি 15 অ্যাম্পিয়ার, বা তড়িৎ প্রবাহ হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, চার্জ বাই সময়। এটা মাথায় রাখবে এভাবে, তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু চার্জ বাই সময়। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আচ্ছা, তড়িৎ প্রবাহের একক কোনটি? এটা তো আমরা জানি, অ্যাম্পিয়ার। বিভবের আন্তর্জাতিক একক হচ্ছে কি? ভোল্ট। এগুলো তো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো তেমন
তড়িৎ প্রবাহের জন্য দুটি অবস্থানে কোনটি অবশ্যই থাকতে হবে? বিভব পার্থক্য অবশ্যই থাকতে হবে। বিভব পার্থক্য না থাকলে কি তড়িৎ প্রবাহিত হবে? হবে না। এরপর বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা কি ফিউজ তার ব্যবহার করি। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ফিউজ তার ব্যবহার করি। কোন মৌল দুটির সাহায্যে ফিউজ প্রস্তুত করা হয়? কোন মৌল দুটির সাহায্যে ফিউজ প্রস্তুত করা হয়? সীসা এবং টিন মেবি, হ্যাঁ সীসা এবং টিনের সাহায্যে ফিউজ প্রস্তুত করা হয়। নিচের কোনটি ফিউজের বৈশিষ্ট্য? সংকর ধাতুর তৈরি। সংকর ধাতু তৈরি, ফিউজ হচ্ছে সংকর ধাতু তৈরি। টেলিভিশনে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়? টেলিভিশনে 5 অ্যাম্পিয়ার মেবি, হ্যাঁ টেলিভিশনে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহৃত করা হয়। তারপর বৈদ্যুতিক কেটলির জন্য কোন মানের ফিউজ ব্যবহার করা হয়? বৈদ্যুতিক কেটলির জন্য হচ্ছে 15 অ্যাম্পিয়ার মানে ফিউজ ব্যবহার করা হয়। ইস্ত্রির জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা? ইস্ত্রির জন্য হচ্ছে 15 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা। এগুলো সব জ্ঞানমূলক কোশ্চেন, ঠিক আছে, এগুলো তেমন মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা দেখো আমাদের এমসিকিউ প্রায় শেষ, এমসিকিউ গুলো শেষ, আমরা এখন সংক্ষিপ্ত কোশ্চেন শুরু করব। তো সবাই হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, তার আগে চ্যাপ্টারটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে আমরা এই যে সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো দিতেছি এগুলো তো পড়বাই, সাথে হচ্ছে যার যার গাইড আছে, যে কোম্পানির গাইড বা যে যেটাই বলেন সহায়ক বই যেটাই আছে ওগুলো থেকে নিজেরা একটু প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত হচ্ছে মনে থাকবে, তত হচ্ছে কোশ্চেন সলভিং এর বা মাথা হচ্ছে তত খুলবে যে আমি এইটা কিভাবে কতভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আচ্ছা, ডিসি প্রবাহকে একমুখী প্রবাহ বলা হয় কেন? কেন একমুখী বলা হয়? সময়ের সাথে সাথে দিক পরিবর্তন হয় না, ঠিক আছে, ব্যাখ্যা তো নিজের মতোই করবা ভাইয়া, শুধু আমাদের এগুলো সবগুলো হচ্ছে পারা, আমরা অলরেডি পড়ে আসছি। পর্যায়বৃত্ত প্রবাহ কি? যে এসি প্রবাহ সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে, পর্যায়বৃত্ত প্রবাহ। উৎসগুলো লিখবা। তড়িৎ বিভব কি? ব্যাখ্যা করো। ওই যে তড়িৎ বিভব কি? যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমরা সংজ্ঞাটা অলরেডি দেখে আসছি, দেখো সংজ্ঞায় যদি যাই, তড়িৎ বর্তনী, রোধ, ওহমের সূত্র, এই যে তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে চার্জকে সমবেগে গতিশীল করে আধানযুক্ত। এখানে যে সংজ্ঞাটা পড়ছি ওইটাই হচ্ছে অ্যান্সার করবা। আচ্ছা, তারপর কি? যে তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো? এগুলো তো সংজ্ঞা অলরেডি পড়ে আসছে, ঠিক আছে। এরপর রোধ বলতে কি বুঝো? পরিবাহী যে ধর্মের কারণে, পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচলে বাধাপ্রাপ্ত হয়, পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা কি বলি? রোধ বলি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ওই যে বলছিলাম পড়ানোর সময়, এই দেখো তড়িৎ প্রবাহ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা গেল কই? পার্থক্য এই যে আকৃতি, উপাদান, পরিবাহী তাপমাত্রা। আকৃতি, উপাদান, পরিবাহী তাপমাত্রা, এই তিনটা বিষয়ের উপর কি পরিবাহীর রোধ নির্ভর করে, তড়িৎ প্রবাহ নির্ভর করে। আচ্ছা, কই জানিয়েছিলাম? তারপর এরপর দেখো যে ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। বলছিলাম ওহমের সূত্রটা পুরোটা মুখস্থ মতো করে এরপর হচ্ছে তোমাদের লিখতে হবে। ওই যে প্রমাণটা সহ, ওই সূত্রটা সহ লিখবা, I = V/R। কে কোনটার কি একক, এগুলো লিখে দিবা সাথে দিয়ে, 2 পেয়ে যাবা। আচ্ছা, লাস্টেরটাই বাসা বাড়িতে সমান্তরাল সুবিধা কেন? আলাদা আলাদা ভাবে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যায়। একটা বল নষ্ট হলে সবগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই তো। আচ্ছা, ক খ পারবা। নিরাপত্তা ফিউজ বলতে ডিসি প্রবাহ কাকে বলে? সংজ্ঞা হলো নিরাপত্তা ফিউজ কাকে বলে। দেখো আমরা এটা দেখি, গ নাম্বার দেখি কি বলছে। রফিক তার বাড়িতে সমান্তরাল বর্তনীর মাধ্যমে এবং মৎস্য খামারে সিরিজ বর্তনীর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। মৎস্য খামারে সিরিজ বর্তনী, তার বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য 220 ভোল্ট। এই যে রোধ নির্ণয় করতে বলছে গ নাম্বারে, মানে কি R = কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। আমরা I এর মান কত দেওয়া আছে দেখো, 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। বিভব পার্থক্য V = কত দেওয়া আছে, 220 ভোল্ট। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে I = V/R। এখানে R বের করতে বলছে, তার মানে আমরা কি করব? V/I করব। V এর মান কত দিয়ে দিছে আমাদের? 220। I এর মান কত দিছে? 0.5। তাহলে এটা কত হবে? এটা মেবি 220 ভাগ 0.5, 440। হ্যাঁ দেখছো, 440 হবে।
440 কি আর যেহেতু বলছে তার মানে ওহম, রোধ বলছে, রোধের একক কি ওহম। ওকে, ঘ নাম্বার, রফিকের বাড়ি এবং মৎস্য খামারের বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বাড়িটা হচ্ছে সুবিধাজনক, কেন? সমান্তরাল বর্তনী। এটা হচ্ছে কি করবা দেখো, এটার ব্যাখ্যাটা কিভাবে লিখবা। এটার ব্যাখ্যাটা লেখার সময় তুমি শ্রেণী বর্তনীর চিত্র দিবে একটা, মানে বর্তনীটা দেখা, বর্তনীটা একটা ক্রিয়েট করে, একটা বর্তনী ক্রিয়েট করে দেখাবা, সাথে সমান্তরাল বর্তনী একটা চিত্র দিবা। ঠিক আছে, সমান্তরাল বর্তনী চিত্র দিবা, এই দুইটা দিয়ে হচ্ছে ব্যাখ্যা করবা কোনটার কি, এরপরে রফিকের যে মানে কোনটার কি সুবিধা, দুইটা দিয়ে একটা একটা করে সুবিধা সবার লিখবা। এরপর হচ্ছে কি করবা, এরপর রফিকের জিনিসটা নিয়ে আসবা, যে রফিকের মৎস্য খামারে এবং বাসাবাড়ির মধ্যে সমান্তরাল বর্তনী হচ্ছে কি উপযুক্ত বেশি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আলম সাহেব বাড়িতে দুটি ফ্যান, দুটি বাল্ব, দুটি এমন ভাবে নষ্ট যুক্ত করলেন যাতে বাল্ব নষ্ট হয়েছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পারবা, এটা ভাইয়া তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম। আর আরেকটা সিকিউ আছে, এই যে এটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, এই যে গৃহ উপযোগী কিভাবে বানাবে, এটা সমান্তরাল বর্তনীতে বানাবা। ঠিক আছে, এটা যদি একটু করে দিতে চাই একই করা যায়। ঠিক আছে, সেম ভাবে কোনো সমস্যা নেই। এই বাল্বটির রোধ বিষম তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, সবগুলো হচ্ছে একভাবে করে সমান্তরাল বর্তনী, ওই যে একের পর এক দিতে থাকবা। এখানে হচ্ছে দিলা, এখানে সুইচ দিলা। আচ্ছা, এখানে সুইচ না দিয়ে আমরা প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা সুইচ দিব, কোনো সমস্যা নেই। এখানে গেল, এই যে সুইচ দিলাম, এখানে একটা বাতি দিলাম, গেল, আবার দিলাম আরেকটা সুইচ দিলাম, আবার বাতি দিলাম, গেল, আবার দিলাম আরেকটা সুইচ দিলাম, বাতি দিলাম, বাতি বাতি, আচ্ছা সুইচ। ঠিক আছে, এই তো সবগুলো উপাদান, এটা ধরি আমরা এ, এটা বি, এটা সি বাতি। ঠিক আছে, এই যে সুইচগুলো আলাদা আলাদা করে দিছি। ঠিক আছে, এই যে বর্তনী ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো সবাই হচ্ছে এটা পারবা, আশা করি সবাই পারবা। তো হচ্ছে দেখো আমাদের চ্যাপ্টার এটাও শেষ, আমাদের প্রায় 9টা চ্যাপ্টারের মতো শেষ, আর 5টা চ্যাপ্টার আশা করি বাকি আছে। 14টা চ্যাপ্টার যেহেতু তোমাদের ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে, এটা মানে এই ক্লাসটা আপলোড হলে 9টা বা 8টা চ্যাপ্টার যেটাই হচ্ছে আপলোড হবে। তো আমরা হচ্ছে দেখো ফাইনালের আগে তোমাদের হচ্ছে সব চেষ্টা করবো শেষ করে দেবো। স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি পরীক্ষাটার আগে আমরা ধরো তোমাদের জন্য বিশেষ কিছু একটু নিয়ে আসবো। আশা করি সবাই দোয়া করো আমাদের জন্য, যাতে হচ্ছে তোমাদের জন্য আমরা কিছু করতে পারি, নতুন করে ওই যে বৃত্তি পরীক্ষার জন্য ভালোভাবে একটু প্রিপারেশনের কিছু গাইডলাইন ভিডিও আমরা দিতে পারি। ঠিক আছে, তোমরা যদি চাও আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করবা যে ভাইয়ারা তোমরা কিরকম ভিডিও চাও তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য, বা আমরা কি করতে পারি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য, কিভাবে সাহায্য করতে পারি। ঠিক আছে, তো সবাই হচ্ছে চ্যাপ্টারটা ভালো করে করবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।